কারো সৎমা এমনভাবে আগলে নিতে পারে আমি বুঝতে পারিনি। আমার কেন সেদিন এত পরিবর্তন হয়েছিল আমার জানা নেই। আজ 1 বছর হয়ে গেল। তবে সেদিনের পর থেকে আম্মা কখনো আমার উপর অন্যায় হতে দেয়নি। ভাগ্য বোধহয় এটাকেই বলে। আচ্ছা, তোমার আব্বা কতদিন হলো মারা গেছে? 6 মাস। বুঝলাম। দীপ্তি, আমি জানি না কতটুকু সাহায্য করতে পারবো তোমায়, তবে আমি চেষ্টা করব। ধন্যবাদ ম্যাম। আচ্ছা শোনো, তোমার জন্য একটা অফার আছে। যদি তুমি এসএসসিতে উপজেলা ভিত্তিক প্রথম হতে পারো, তাহলে শহরে পড়ার জন্য সমস্ত খরচ একটা সংস্থা দিবে। আশা করি তুমি এই চ্যালেঞ্জ নিতে সক্ষম ও ইচ্ছুক। মিনতির কথাতে চোখ চকচক করে ওঠে দীপ্তি। এত বড় সুযোগ কিছুতেই মিস করা যাবে না। চোখ মুছে বলেন, ওকে ম্যাম, ইনশাল্লাহ আমি পারবো। সৃষ্টিকর্তা তোমায় সহায় হোক। ধন্যবাদ। অফিস থেকে বেরিয়ে আসে দীপ্তি। মিনতির সাথে দেখা করার একটাই উদ্দেশ্য, নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনার ছোট্ট প্রতিবেদন তৈরি করা। কল্পকাহিনী কিংবা বাস্তব ভিত্তিক গল্প থেকে ম্যাগাজিনে সিলেকশন করে নেওয়া হবে, যার প্রকাশে সাহিত্য চর্চাকে আরও বেশি উন্নত করবে বলেই মিনতির ধারণা। দীপ্তির জীবন ভিত্তিক গল্প শুনে মিনতির মনে ভীষণ মায়া হয়। ছোট্ট মেয়েটাকে সাহায্য করার ইচ্ছে জাগে, তাই দীপ্তির জন্য অফারটা রাখে। গেটের কাছে এসে রোমানাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে দীপ্তি। মেয়ের মাথায় হাত রেখে রোমানা বলেন, কি হয়েছে তোর? ম্যাডাম কি বললেন? তোর দেওয়া কবিতা প্রকাশ হবে না? ম্যাডাম অনেক কিছু বলেছেন আম্মা। আমার কবিতাও সিলেক্ট হয়েছে। তুমি জানো আম্মা, ম্যাডাম বলেছেন এসএসসিতে আমি যদি উপজেলা ভিত্তিক প্রথম হতে পারি তাহলে আমার পড়ার খরচ একটা সংস্থা দিবে। রোমানা অবাক হয়ে বলেন, তুই সত্যি বলতেছস? হ আম্মা, আমি একটাও মিথ্যা বলতেছি না। আঁচলে মুখ গুজেন রোমানা। দীপ্তির চোখে নোনা জলের ফোয়ারা। ডুকরে কেঁদে উঠে মা মেয়ে। দীপ্তির চোখে মুখে চুমু খেয়ে রোমানা বলেন, তুই অনেক বড় অফিসার হবি মা, সমস্ত অনেকে রুখে দিবি। আর আমি মঞ্চে দাঁড়ায় বলুম, পুলিশ অফিসার দীপ্তি আমার মাইয়া, ওরে এই 2 হাতে আগলে রাখছি আমি, আমার মাইয়া দীপ্তি। আম্মা। চাপা কান্নায় ভেঙে পড়ে দুজনে। রোমানার কাঁধে মুখ গুজে বলে, হ আম্মা, আমি তোমার মাইয়া, আমি তোমারই মাইয়া। তুমিই আমার মা, আমার আম্মা। বাড়ি ফিরতে চোখে পড়ে উঠানে মানুষ। বুকের ভেতর ছ্যাদ করে ওঠে রোমানার। অজানা ভয়ে শরীর কাঁপে। খপ করে হাত ধরে দীপ্তির, বলে, কোনো কথা বলবি না দীপ্তি, যা বলার আমিই বলুম, তুই চুপ। কিন্তু আম্মা, ওরা তোমারে আবার অপমান করব। আমি চুপ থাকতে পারুম না আম্মা, এবার আমি কথা বলবোই। একদম নয়, চারপাশে নোংরা বাতাস থাকবে, আমাদের গায়ে যেন না লাগে সেটাই দেখতে হবে। থম মেরে যায় দীপ্তি। সুশ্রী মুখের অধিকারিণী মায়ের দিকে নিষ্পলক তাকিয়ে থাকে। কি বলবে এই রূপসী নারী ও সৎমা? চোখে পানি চিকচিক করে ওঠে। রোমানা আগে এমন ছিলেন না, হঠাৎ করে কেমন করে যেন পরিবর্তন ঘটে যায়। মাকে জড়িয়ে দীপ্তি বলে, তুমি অনেক ভালো আম্মা, ওরা খারাপ কথা বললে আমার খুব কষ্ট হয়। কিছু হবে না, হায় আমার সাথে। রোমানার সাথে উঠানে প্রবেশ করে দীপ্তি। সঙ্গে সঙ্গে ইগলের মতো লোলুপ দৃষ্টি পড়ে ওদের উপর। ভয়ে জড়সড় হয় দীপ্তি। মেয়েকে আড়াল করেন রোমানা। চেঁচিয়ে বলেন, কি হচ্ছেটা কি? আমার বাসাতে লোক সমাগম কেন? কি চাই আপনাদের? পানের পিক ফেলে রহিস বসা থেকে উঠে এসে সামনে এসে দাঁড়ায়। মাথা থেকে পা অব্দি দেখে বলে, ভর দুপুরবেলা কই থেকে আসলা? রোমানা বেগম, যুবতী মাইয়া, সাথে তুমিও যুবতী। এসব কিন্তু ভালো লাগে না গো রোমানা সুন্দরী। গা ঘিন ঘিন করে উঠে রোমানার। একটু দূরেই হেসে যাচ্ছে রোহিজের 2 চেলা। ইচ্ছে হচ্ছে মাথা নামিয়ে দিতে। আঁচল টেনে ধরে তৃপ্তি। পেছন ফিরে রোমানা বলে, একদম নয় আম্মা, স্কুলে পড়িসনি কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো মানুষের শোভায় পায়? রোমানা সুন্দরী, তোমার পাখা কিন্তু লম্বা হয়েছে, এত ডানা ঝাপটা দিও না। ঘরে মায়ের কথা ভাইবা কথা কও। আমার বাসা থেকে এখনই বের হয়ে যান, আপনাদের মুখ দর্শনও পাপ। বিচা চাপাতে বাধ্য করবেন না। রাগে টকবক করে রহিজ রোমানার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, আয় রে তোরা, সময় গেলে কপাল চাপড়াবে। এই মহিলারে সুযোগ দিয়েছিলাম, কোনো সুযোগের যোগ্য না হতে পরে দেখে নেব। বাসা থেকে বেরিয়ে যায় রহিজ ও তার চেলারা। দীপ্তির হাত পা কাঁপছে বেশ। রোমানার শরীর যেন জ্বলে যাচ্ছে। রহিজের গলাটা নামাতে পারলে শান্তি মিলত হৃদয়। আগের রূপ ধারণ করতে চায় না সে। দীপ্তির মাথায় হাত বুলিয়ে বলেন, ভয় পাবি না মা, ঘরে আয়, রান্না চাপাতে হবে। রোমানার শাড়ির আঁচল টেনে ধরে দীপ্তি। একটু নয়নে আমা বলে রোমানাকে জড়িয়ে ধরে। বুকের ভেতর মোচড় দিতেই রোমানার বোধগম্য হয় মেয়েটার শরীর গরম। দীপ্তিকে ঘরে নিয়ে যায় রোমানা। চৌকিতে গুটিয়ে রাখা মলিন বিছানায় শুয়ে দেয়। পিছু ডাকে দীপ্তি। আম্মা, ওরা খুব খারাপ আম্মা, তোমার দিকে বাজে দৃষ্টি দেয়। আমার খুব ভয় লাগছে আম্মা। ভয় পাবি না মা, আমি আছি তো। দুষ্টকে বিনাশ করাই প্রকৃত মানবের কাজ। তুই কেন ভয় পাস? আমি আছি তো তোর সাথে। বলে ছলছল নয়নে তাকায় দীপ্তি। নিজ কাজে ব্যস্ত হন রোমানা। টিনের বালতি হাতে নিয়ে কলপারে আসে। মনের ভেতর শান্তি নেই। রোহিজের দৃষ্টি প্রচন্ড ঘৃণ্য। নিজের জন্য ভয় না হলেও দীপ্তির জন্য ভয় হচ্ছে। মেয়েটা একা একা স্কুলে যায়, তার উপর এতটাই ভীতু প্রকৃতির যে যে কেউ কিছু বললেও কিছু করতে পারবে না। মুখে বললেও দুপায়ে কোনো সাহস নেই দীপ্তি। চৌকিতে শুয়ে শুয়ে ভাবছে দীপ্তি।
চিন্তায় পাগল হওয়ার উপক্রম। নিজেকে কিছুতেই সাহস দিতে পারে না। ভেতর থেকে কেমন ভেঙে গুড়িয়ে যাচ্ছে। মুখ দিয়ে মাথায় পানি ঢেলে দেয় রুমানা। চুলের গোড়া হাত বুলিয়ে দিতেই চোখ বুজে নেয় দীপ্তি। মায়ের হাত যেন একটা জান্নাতের ঘর। মায়ের হাতে পানি যেন অমৃত তুল্য। মাঝরাতে হাড় কাঁপুনি দিয়ে এলো জ্বর। রোমানা বুঝতে পেরেছেন ভয়ে জ্বর এসেছে দীপ্তি। বেশ চিন্তায় পড়ে গেলেন উনি। মেয়েটা এমন ভীতু প্রকৃতি হলে চলবে না। ভবিষ্যতে বা কি হবে? অদ্ভুত সকল চিন্তা ভাবনায় জর্জরিত রোমানা দীপ্তির মাথায় হাত বুলাতে লাগলেন। দাঁতে দাঁত লেগে যায় দীপ্তির। পানি এনে মাথায় পট্টি দেয় রোমানা। সারা রাত আম্মা আম্মা বলে গোঙালো মেয়েটা। পুরো রাত্রিটা যেন রোমানার গায়ে কাটার মতো বিঁধে যায়। দীপ্তির চিন্তায় দু চোখের ঘুম উবে গেছে বহু পূর্বে। শেষ রাতের দিকে একটু চোখ লাগে, ঠিক তখনই টিনের বেড়ায় আওয়াজ হয়। আচমকা আওয়াজ কানে যেতেই হকচকিয়ে যান রোমানা। গভীর ঘুমে আচ্ছন্ন যে দীপ্তি, চারপাশে চোখ বুলে লাঠি বের করে ননি ছোট ছোট পায়ে এগিয়ে আসেন দরজার কাছে। কান পেতে আওয়াজ সম্প্রতি শোনার ক্রেজি চেষ্টা টাইম করেন। ততক্ষণে দীপ্তির ঘুম ভেঙে গেছে। হালকা আর্তনাদ করে আম্মা বলে ডাকে দীপ। ছুটে যায় রোমানা। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি মা, তুই ঘুমা, একদম চিন্তা করিস না। আমার খুব ভয় লাগছে। আম্মা, আম্মা, আমারে রেখে যাও না তুমি। মায়ের মতো তুমিও চলে যাইও না আম্মা। আমি তোমারে খুব ভালোবাসি আম্মা, খুব ভালোবাসি। দীপ্তির কথা চোখ ফেটে জল গড়ায়। ছোট করে চুমু খায় কপালে। টিনের বেড়ায় আওয়াজ হতেই ভাঙা গলায় বলে, কে? ঘরের বাইরে থাকা ব্যক্তি সাবধান হয়ে যায়। বুঝতে পারে এখানে থেকে লাভ নেই। রোমানা শুনতে পায় পাশে থাকা ব্যক্তির পায়ের ধপধপ আওয়াজ। বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস। বিচার না চাপালে এরা মানুষ হবে না। গ্রামের মাতব্বর ভিলায় বিচার চেপেছেন। পুরো গ্রামে খবরটা যেন হই হুল্লোড় করে ছড়িয়ে গরমের গেছে। সবচেয়ে কিংবা কেউ ইচ্ছে করে রটিয়েছে। দীপ্তির শরীরটা ভালো নেই খুব একটা। ভীষণ অসুস্থ মেয়েটা। কয়েকদিন যাবৎ খাবার প্রতি ভীষণ অনীহা। এদিকে মানুষের কটূক্তি যেন আরো ভেঙে দিয়েছে ওকে। স্কুলে গেলেও মানুষ ইচ্ছে মতো কথা শোনায়। গ্রামের মানুষ থুতু ছিটায়। রাস্তায় ধাতুরে হাঁটছিল দীপ্তি। তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। কোথা থেকে যেন রোহিতের চেলা জহির এসে ছুরি মেরে দেয় দীপ্তিকে। চেঁচিয়ে ওঠে রোমানা। কাছ থেকে দীপ্তি বলে, কি হয়েছে আম্মা? দীপ্তির গায়ে হাত বুলাতে থাকে রোমানা। অবাক চোখে তাকিয়ে থাকে দীপ্তি। ঘুমের ঘরে হঠাৎ করে এভাবে চেঁচানোর বিষয়টা ঠিক ঠাউর করতে পারে না ওহো। ধীর কণ্ঠে বলে, কি হয়েছে আম্মা? তুমি এমন করো কেন? আর এই অসময়ে কেন ঘুমাইলা? তুমি তো এখন ঘুমাও না। তুই ঠিক আছিস দীপ্তি? হ আম্মা। বুকে হাত দিয়ে শ্বাস নেই রোমানা। দুঃস্বপ্ন হলো এখনো ভয়টা কাটেনি ওনার। রোহেজকে বিশ্বাস নেই। বিচার চাপালে অঘটন ঘটিয়ে ছাড়বে। ধাক্কা পড়তে সচকিত হয় রোমানা। বলেন, কিছু হয়নি রে। আসলে কাল সারা রাত ঘুমাইনি না। সকাল থেকে কেমন ঝিমুনি হচ্ছিল, কিন্তু কোনোভাবেই দু চোখের পাতা এক করার সুযোগ হয়নি। তাই রান্না সেরে ঘুমিয়ে পড়েছিলাম। সে তো বুঝলাম, তুমি তো কিছুই খাও নাই। সন্ধ্যার আজান পড়বে এখনই, নামাজ পড়ে খাবো। তুই পড়তে বস। মাথা ঝাঁকায় দীপ্তি। মায়ের চিন্তিত মুখ দেখেও কিছু বলে না। অকারণে চিন্তা করার মানুষ নয় রুমানা। তবে কিসের জন্য এত চিন্তা? হ্যারিকেনে আলো নেই বললে চলে। তেল ফুরিয়ে গেছে একদম। নিভু নিভু আলোতে পড়ছে দীপ্তি। আজকাল বিদ্যুতের খরচ অনেক। বিল আটকে যাওয়ায় বিদ্যুৎ অফিস থেকে লাইন কেটে দিয়েছে। হাতে তখন একটা টাকাও ছিল না, তাই কোনোভাবেই লাইন কাটা বন্ধ করতে পারেননি। খাবার নিয়ে রুমানা পড়েছেন দোটানায়। বহু শখ করেছে ট্যাংরা মাছের ঝাল রেখেছেন। দীপ্তির প্রিয় খাবারের একটি। দুপুরে পুকুর ঘাটে গোসল করার সময় খান পাঁচেক ট্যাংরা মাছ পেয়েছিলেন। ঘুমিয়ে পড়াতে সন্ধ্যায় রান্না করেছেন। কিন্তু হারিকেনে নিভু আলোতে ভাত খাওয়া দুষ্কর হয়ে পড়েছে। দীপ্তির পড়ার ব্যাঘাত ঘটেছে যে, তাও উপলব্ধি করেছেন রুমানা। মেয়ের দিকে নিষ্পলক তাকিয়ে থাকেন তিনি। হঠাৎ করে মনে পড়ে বড় সড়কের মাথায় বিশাল বড় দুটো ল্যাম্পপোস্টের কথা। ছোট সময় পড়েছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের আলোতে পড়াশোনা করে কত জ্ঞান অর্জন করেছেন। তাহলে দীপ্তি কেন পারবে না? দীপ্তির হাত ধরে বেরিয়ে আসেন রুমানা। হারিকেনে আলো থাকা না থাকা সমান কথা। চাঁদের আলোতে পথ দেখা যাচ্ছে। গ্রামের মেঠো পথ দিয়ে এগিয়ে যায় দুজনে। এখনো কিছু বুঝতে পারেনি দীপ্তি। তাই বলে, এই রাতের বেলায় কোথায় নিয়ে যাচ্ছ আম্মা? গেলেই বুঝতে পারবি। আমার অনেক পড়া বাকি। হ্যারিকেনে নিভু আলোতে পড়তে পারছিলি না তো, তাই তো পড়াশোনার যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করছি। আম্মা কোথায় যাচ্ছ তুমি? ভালো লাগছে না আর। মৃদু হাসি রুমানা। মেয়ের এমন বিরক্তিমাখা মুখ বেশ উপভোগ করেন তিনি। অত্যন্ত মেধাবী ছাত্রীরা বোধ হয় এমনই হয়। পড়াশোনাতে একটু ব্যাঘাত ঘটলে চোখে মুখে বিরক্তি ফুটিয়ে তোলে। পুরোনো দিনের কথা মনে পড়ে যায় রুমানার। রঙিন কিছু স্বপ্ন হাতে বেঁচে আছেন তিনি। বড় রাস্তার কাছে সেই ল্যাম্পপোস্টের আলো দেখে চমকাইতে হয় দীপ্তি। রুমানার দিকে তাকিয়ে বলে, আম্মা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পারলে তুই কেন পারবি না? এগিয়ে যা মা। হাসি হাসি মুখে ছুটে যায় দীপ্তি, যেন কোনো প্রজাপতির সদ্য জন্ম নেওয়া বাচ্চা। পাখির মতো ডানা মেলে উড়ে যায় মেয়েটা। ল্যাম্পপোস্টের কাছে এসে বসে পড়ে। বই নিয়ে গভীর মনোযোগী হয়। পাশে বসেন রুমানা। ভাতের প্লেটের ঢাকনা সরিয়ে ডিমওয়ালা ট্যাংরা মাছের ঝালের সাথে ভাত মাখায়। দীপ্তির মুখের সামনে খাবার তুলতে গপ গপ করে খেয়ে নেয়। অনেক রাত অব্দি পড়াশোনা করে দীপ্তি। ল্যাম্পপোস্টের আলোতে এত ভালো করে পড়াশোনা করতে পেরে ভীষণ খুশি সে। পাশেই বসে আছেন রুমানা। বই গুছিয়ে দীপ্তি বলেন, ঘরে ফেরা যাক আম্মা। পড়া শেষ? হুম। আচ্ছা চল। দিয়াশলাই দিয়ে হারিকেনের আলো জ্বালে রুমানা। গুটি গুটি পায়ে মামি এগিয়ে যায়।
সড়ক পেরিয়ে ধান খেতের কাছে আসতে শুনতে পায় কিছু লোকের কথাবার্তা। সম্ভবত নেশা করে কোনো গোপন বিষয়ে আলোচনা চালাচ্ছে। কান পেতে শুনেন রুমানা। মায়ের সতর্কতা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরেছে দীপ্তিকে। সে নিজেও সচেতন হয়। শুনতে পায় মাতব্বরের বিরোধী দলের কথা। কেউ একজন বলছে, এভাবে চলতে থাকলে আর হইব না। এখনই যা করার করতে হইব। সামনে নির্বাচন, এবার মাতব্বর রে সরাইতে হইব। হ হ, যদি না সরাইতে পারি তাইলে ভাই আমাকে কল্লা রাখবো না। হ, ঠিক কইছস। ওই মন্টুদের গ্লাস দে। সব মদ কি একাই খাবি নাকি? দীপ্তিকে নিয়ে সরে আসেন রুমানা। অন্যপ্র দিয়ে হাঁটা লাগায়। দীপ্তি বলে, আম্মা, ওরা কি নিয়ে আলোচনা করছিল? নির্বাচনে কি করব আম্মা? কিছু না মা, এখন তাড়াতাড়ি পথ বাড়া, আমাকে বাসায় ফিরতে হইব। কিন্তু আম্মা। কোনো কথা নয় দীপ্তি। চুপ করে যায় দীপ্তি। হঠাৎ করেই মায়ের কঠোরতা যেন মেনে নিতে পারে না। থমথমে মুখে গিয়ে যায় রুমানা। বিষাক্ত থাবা পড়তে চলেছে, যার হিংস্রতা মাতব্বরের প্রাণ সংশয় করে তুলবে। সাত সকালে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে দীপ্তি। রাত দিন পরিশ্রম করতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে। রান্নাঘর থেকে ছুটে আসেন রুমানা। কড়াইয়ের নিচ থেকে একটুখানি কালি তুলে লাগিয়ে দেন দীপ্তির কানের পিঠে। ভেগা কণ্ঠে বলে, আম্মা, এটা আমার পছন্দ নয়। একদম চুপ। কালো টিকা পরানোর একটাই কারণ, যাতে আমার আম্মার দিকে কারো নজর না লাগে। এই যে আমার দীপ্তির চোখে মুখে কেমন দুতি, এসব দেখে তো মানুষের হিংসা হয়। তুমিও না আম্মা? একটা কথা কি জানিস দীপ্তি, তুই একদম আমার মতো হইছিস। তোর মায়ের ছিটে ফোটা নেই তোর মাঝে। রোমানাকে জড়িয়ে ধরে দীপ্তি ক্রন্দনরত অবস্থায় বলে, তুমিই আমার মা আম্মা। আমি জন্মের পর কয়দিন মায়ের ভালোবাসা পাইছি বলো তো? তুমিই তো প্রথম থেকে আমারে বড় করেছো। ভিজে চোখে দীপ্তিকে দেখেন রোমানা। আঁচলের কোণে চোখ মুছে বলেন, গত 10টা বছর তোর উপর অবহেলা করছি অনেক। হয়তো সৎমাদের মতো তোর উপর কখনো কোনো অত্যাচার করিনি, তবে কখনো ভালোও তো বাসিনি। আমারে মাফ করে দিস আম্মা। আম্মা, এমন কথা বলো না তুমি। তুমিই আমার আম্মা, আমার পৃথিবী তুমি। তুমি একটু আগেই বললে আমি তোমার মতোই হইছি, তাহলে এখন কেন এমন বলতেছো? মেয়ের কাছে এমন করে কেউ? কথা বলেন না রোমানা। সন্তর্পণে দীপ্তির কপালে চুমু খায় অনেকগুলো। অধর কোণে হাসি রেখে বলেন, সাবধানে যাস, আর সাহস বাড়া মা তোকে। থেমে যায় রোমানা। ভ্রু কুচকে ফেলে দীপ্তি। কিছু বলতে নিয়েও বলে না। চুপটি করে জড়িয়ে ধরে রোমানাকে। হাসি মুখে বলে, আমি যাচ্ছি আম্মা, নিজের খেয়াল রেখো। স্কুলে চলে যায় দীপ্তি। বুকের ভেতর ধক করে উঠে রোমানার। মেয়ের যাওয়ার পানে তাকিয়ে থাকেন তিনি। আজান পড়তেই লুটিয়ে পড়ে নামাজের পাটিতে। ওনার ভাবনায় একটাই কথা, হঠাৎ করে এমন লাগছে কেন? দীপ্তির কোনো বিপদ হলো না তো? স্কুলের কাছে এসে হঠাৎ করে দীপ্তির মনে হলো জোর থেকে কোনো আওয়াজ ভেসে আসছে। বুকের ভেতর ধক করে উঠলো। কেউ কেউ পিছু নিচ্ছে। কৌতূহলী মনটা আকুপাকু করছে। পাকা ঢোক গেলে ঝোপের কাছে আসে ও। কিছুটা ঝুঁকতেই যে দৃশ্য দেখে তাতে ওর গা গুলিয়ে আসে। মাথায় রক্ত চড়ে যায়। হঠাৎ করে যেন ঔষধের শক্তি ভর করে ওর মাঝে। পাশে থাকা গাছের গুঁড়ি দিয়ে পরপর কয়েকবার আঘাত করে লোকটাকে। নেশাক্ত অবস্থায় মন্টু নিজেকে সামাল দিতে পারে না। তৎক্ষণাৎ জ্ঞান হারায়। ছোট্ট শিশু বাচ্চার সাথে এমন অনৈতিক আচরণ যেন দীপ্তির আত্মাকে কাঁপিয়ে তুলেছে। শরীর দিয়ে ঘাম ঝরছে। বাচ্চাটার বয়স বছর 6 হবে। মুখে কাপড় পাতায় কোনো রকমের শব্দ করতে পারছে না। শুধু চোখ দিয়ে আসে নোনা জল। কিছুটা দূরে নিয়ে মুখের বাঁধন খুলে দেয় দীপ্তি। বাচ্চা মেয়েটি ভয় পেয়ে দীপ্তিকে জড়িয়ে ধরে। বলে, আপা, ওই লোকটা আমার নিয়ে আইছে, আমি বাসায় যাবো। শান্ত হও তুমি। বাসা কোথায় তোমার? পাশের গ্রামে। তোমাকে কি করে নিয়ে আসলো? স্কুল থেকে বাসায় ফিরছিলাম আমি। রোজ আম্মা নিয়ে যায়। অসুস্থ থাকায় আজ আহে নাই। নদীর তার দিয়ে যাওয়ার সময় ওই লোকটাকে দেখি কি সব জানা খাইতেছিল। ভয় পাইয়া যাই আমি। তখন লোকটা আমার হাত খিসা ধরে আর আমারে এখানে নিয়ে আসে। আমি বাসায় যাবো। ছোট মেয়েটাকে বুকে চড়িয়ে নিয়ে দীপ্তি। অজানা ভয়ে বুক ভারী হয়। মন্টু কি দেখেছে ওকে? পর মুহূর্তে এক বুক সাহস জমিয়ে নেয়। কোনো অন্যায় তো করেনি ও, তাহলে কিসের ভয়? ছোট্ট মেয়েটার হাত ধরে এগিয়ে যায় দীপ্তি। আজ আর স্কুলে গিয়ে কাজ নেই, বরং সাবধানে বাচ্চাটাকে বাসায় পৌঁছে দিতে পারলে শান্তি। একটা গভীর প্রশ্নে মত্ত হয় মেয়েটা। মানুষরূপী জানোয়ার কোনো হিংস্র থাবা থেকে মুক্তি কি কখনো মিলবে? তোমার নামটি তো বললে না। আমার নাম মাহু। আচ্ছা মাহু, শোনো, আমি তোমাকে বাসায় পৌঁছে দেব, তবে আমি যে তোমাকে বাঁচিয়েছি কাউকে বলবে না, বুঝেছো? কেন আপা? তুমি ছোট মাহু, বড় হলে বুঝবে। আর কখনো একা বের হবে না। চারপাশটা নোংরা হয়ে আছে, সময়ের সাথে সাথে সব জানবে, বুঝবে। আগে বড় হও। আচ্ছা আপা। পাশের গ্রামে পা রেখে দীপ্তি বলল, তুমি এখন যেতে পারবে তো? হ আপা, সামনেই আমার বাসা। তাহলে তুমি যাও, আমি দাঁড়িয়ে আছি। আচ্ছা। মাহু পতাকায় বিতৃষ্ণাতে ছেয়ে যায় দীপ্তির মন। একটু আগের ঘটনাটা মনে হতে শরীর ঝাঁকুনি দেয়। একটা ছোট্ট মেয়ের উপর এমন বাজে দৃষ্টি দিতেও বুক কাঁপিনি নিকৃষ্টতম জানোয়ারদের। সে দৃশ্য মনে হতেই রক্ত চড়ে যায় ওর। ছুটে এসে মাহুর কাছে। মাহুকে বুকে টেনে নেয়। ছোট্ট মাহু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। সে যেন কিছুই বুঝতে পারে না। নরম হাতে দীপ্তির গালে হাত রাখে। ধারণার বাইরে গিয়ে টুপ করে চুমু খায় গালে। অবাক হয় দীপ্তি। বলে, এটা কি করলে? হামি, আমার বাসানে লেগে হামি। ওই দুষ্টু লোকটা বাজে, আমার লগে বাজে আচরণ করছে।
দীপ্তির নারী মন জেগে ওঠে, তীব্র যন্ত্রণা অনুভব হয় হৃদয়। প্রতিটা মেয়ে যে মা, তাই বোধহয় মেয়েটা চোখে পানি চিকচিক করে। মাহুকে আবারও জড়িয়ে ধরে, দু চোখে পানির ঝর্ণা নেমে যায়। ওদূরের বাড়ি থেকে একজন মহিলার ডাক শোনা যায়। সতর্ক হয় দীপ্তি, মাহুর মাথায় হাত বুলিয়ে ছুট লাগায়। নদীর পাড়ে এসে লুকিয়ে পড়ে। মাহুর মা মাহুকে নিয়ে যায়। ছোট্ট মাহু বারবার পেছন ফিরছিল। কেন যেন দীপ্তির ইচ্ছে হয় মাহুকে কাছে টানার। নিজের কিশোরী মনে হঠাৎই মাতৃত্বকে দেখতে পায়। অদ্ভুত অনুভব হয়, আজকের এই ঘটনাকে এত পরিবর্তন করে দিল, নাকি ও এমনই ছিল, শুধুমাত্র হিংস্রতাকে নিজ চোখে উপলব্ধি না করতে পারায় নিজের ভেতর সুপ্ত সত্তা লুকিয়েছিল। রান্নাঘরে বসে রান্না করছেন রুমানা। মনটা ভালো নেই, ভেতর থেকে শান্তি মিলছে না। ভর দুপুরবেলা মেয়েটা স্কুলে গেছে। এই দুপুরে চারপাশে মানুষজনের সমাগমও কম থাকে, না জানে কোনো বিপদে সে ধরা দিবে। দীপ্তির মাঝে চঞ্চলতা নেই বললেই চলে, ভীতু প্রকৃতির হওয়াতেই যত ভয়। এভাবে মেয়েটা হিংস্র থাবার প্রতিবাদ করবে কি করে স্বপ্ন পূরণ হবে ওনার? ভাবনার মাঝেই পাশের বাড়ির জমেলার চেঁচামেচি কানে আসে। থম মেরে যায় রুমানা, চুলার আগুন নিভিয়ে ছুটে যায় সেদিকে। কপাল চাপড়িয়ে কাঁদছেন জমেলা। তারই পাশে বসে আছে গুটি কয়েক মহিলা। রুমানাকে দেখে তারা নাক কুচকয়। এদের স্বভাবই এমন। রুমানা আড়াল হয়ে যায়। কিছু দূরে কয়েকজন লোক কিছু আলোচনা করছে, সেদিকেই যায় রুমানা। কানে আসে কিছু কথা। হায় হায় রে, কে জানি মন্টুর মাথাটা ফাড়াইয়া দিছে, রক্তে একদম মাখামাখি। গ্রামের চিকিৎসালয়ে নিয়ে গেছিল সবাই, কইছে সদরে নিয়ে যাইতে। কে যে করলো এই কাম? বিস্ময়ে হতবাক হয় রুমানা। কে এমন কাজ করবে? ধীর পায়ে এগিয়ে আসেন জমেলার বাড়িতে। জমেলা মাটিতে কপাল খুঁড়ছেন। ভাইয়ের অসুস্থতায় যেন পাগল হয়ে গেছেন। রুমানার কিছুটা মন ক্ষুণ্ণ হয়, তবে একদিকে শান্তি অনুভব হয়। এমন নরপশুদের বাঁচারের কোনো অধিকার নেই। সেখানে তো সামান্য মাথা ফাটিয়েছে কেউ। ঘরে ফিরেন রুমানা। উঠানে দীপ্তিকে দেখে স্তব্ধ হয়ে যান। সেকেন্ড কয়েক পর ছুটে যান মেয়ের কাছে। দীপ্তির বাহু ধরে বলেন, আম্মা আম্মা, তুই ঠিক আছিস তো? এই সময় বাসায় ফিরলে যে, কি হয়েছে তোর? আমি ঠিক আছি আম্মা, ভালো লাগছিল না তাই তো বাসায় ফিরে আইছি। অনেক ক্ষুধা লাগছে আম্মা, রান্না হয়েছে? হাত মুখ ধুয়ে বস তুই, আমি এখনই শাকভাজি করে খাইতে দিতাছি। আচ্ছা। রুমানা এগিয়ে যান। নিঃসন্দেহে রুমানা অপরূপা, নির্লিপ্ত চেয়ে থাকে দীপ্তি। এমন ঘরের মেয়ে হয়ে কি করে সাধারণ এক কৃষককে বিয়ে করেছেন রুমানা? অবাক হলো দীপ্তি। বুকের ভেতর নানান প্রশ্ন উকি দেয়। নিজের প্রশ্নের উত্তর পায় না সে। হাত মুখ ধুয়ে উঠানে মাদুর পেতে বসে। তাদের ব্যাগটা পাশেই রেখে দেয়। আজ পড়াশোনা কিছুই হবে না, ভেতরে জ্বালা হয়। রুমানা ভাতের প্লেট রেখে চলে যান। কিছুটাকে দীপ্তি। আম্মা। বল, আর কিছু লাগবো? না আম্মা, আসলে হয়েছে কি, আমি একটা প্রশ্নের উত্তর খুঁজতেছি, তবে পাইতেছি না। দীপ্তির পাশে এসে বসলেন রুমানা। মাথায় হাত বুলিয়ে বলেন, আমি তো নবম শ্রেণী অবধি পড়াশোনা করেছি মা, তারপর তো আর পড়াশোনা করিনি। তোর প্রশ্নের উত্তর আমি দিতে পারবো? ওহ আম্মা, অন্যরকম প্রশ্ন এটা। আচ্ছা বল, দেখি পারি কিনা। আমগো গ্রামের সবাই শুদ্ধ অশুদ্ধ মিশ্র ভাষায় কথা কেন কয়? তুমিও তো মিশ্র ভাষা বলি। দীপ্তির প্রশ্নে হেসে উঠলেন রুমানা। নিজের এমন প্রশ্নে বিব্রত বোধ করে দীপ্তি মাথা নিচু করে বলে, ভুল প্রশ্ন করলাম আম্মা? আরে না, ভুল কেন করবি? শোন তাহলে, গ্রামের কিছু মানুষ শিক্ষিত আর কিছু মানুষ অশিক্ষিত। সবার সাথে চলতে গিয়া আমরা সব ভাষাই রপ্ত করেছি, তাই তো শুধু শুদ্ধ কিংবা শুধু অশুদ্ধ ভাষা ব্যবহার করতে পারি না। সব মিলিয়ে জগা খিচুড়ি হয়ে যায়। ভুল বললাম আম্মা, জগা খিচুড়ি না, বরং গুরু চণ্ডালি হয়ে গেছে। ওই একই কথা, শুদ্ধ ভাষায় কয় গুরু চণ্ডালি আর গ্রাম্য ভাষায় কয় জগা খিচুড়ি। এখন কথা বাদ দিয়া খাইয়ালো মা, আমার অনেক কাজ। আম্মা আরেকটা কথা বলি। তাড়াতাড়ি বল। আচ্ছা তাহলে রাতে বলুন নে, তুমি এখন কাম করো, যাও। বিগলিতে হেসে চলে যায় রুমানা। দীপ্তি ঠায় বসে থাকে। প্রশ্ন করতে চেয়েছিল এক, আর করেছে আর এক। সব কেমন গুলি আসে, চোখ জ্বালা করছে এখন। কি যে করবে বুঝে ওঠে না। মূলত দুপুরের ঘটনা এখনো মাথায় ঘুরপাক খাচ্ছে। কেমন যেন অস্বস্তি হচ্ছে, সাথে চাপা কিছু ভয়ও কাজ করছে। মন্টু কি দেখেছে ওকে? যদি দেখে থাকে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। গলায় ভাত আটকে যায় ওর। দ্রুত পানি এগিয়ে দেয় রুমানা। পিঠে হাত বুলিয়ে বলে, অন্যমনস্ক হয়ে খাবার খেতে নেই, দ্রুত খাবার শেষ কর, একটু পর পড়তে বসবি। আচ্ছা। বই খাতা ছড়িয়ে উঠানে পড়ছে দীপ্তি। গণিতের সমাধান করতে বেশ ভালো লাগে ওর, তাই তো অর্ধ বছরে পুরো বই কমপ্লিট করে নিয়েছে। জীবনে অনেক বড় হতে হবে কিনা, তবে কি হবে ওর জানা নেই। কখন ইচ্ছে হয়নি আমি এটা হব। লক্ষ্য একটাই, জীবনে অনেক বড় হতে হবে। একের পর এক অঙ্ক করে চলছে দীপ্তি। অঙ্ক হলো ম্যাজিকের মতো, একটা পারলেই আরো অনেকগুলো পারা যায়, রহস্যভেদের মতোই। বেশ মজা লাগে দীপ্তি। পাশের বাসা থেকে চিৎকার কানে আসছে। অঙ্কে ব্যাঘাত ঘটাটা বেশ বিরক্তিকর। হঠাৎ করে জমেলা চেঁচামেচি বুঝতে পারে না ওহ। পর মুহূর্তে মনে পড়ে মন্টু হলো জমেলার ভাই। ফাঁকা ঢোক গিলে ও হাত যেন থমকে যায়। একটা অক্ষরও লিখতে পারে না, ভয়ে চোখ দুটো কাঁপছে। এদিকে রুমানা ঘরে নেই। এক বালতি কাপড় নিয়ে গেছেন পুকুর ঘাটে। বুকের ভেতর দুঃখ পোকানি শুরু হয়ে গেছে বেশ অনেকক্ষণ। কাপা শরীরেও উঠে দাঁড়ায়। দিনের বেলা ফাঁক করে তাকায় জমেলার উঠানের পানে। পাড়ার মহিলা নিয়ে গভীর সমাবেশে বসেছেন। কিছুক্ষণ পরপরই হাঁক ছেড়ে কাঁদছেন। দীপ্তি বুঝতে পারে মোটুর অবস্থা ভালো নয়। গা ঝমঝম করে ওর, মাথাটাও কেমন করছে। মুখ দিয়ে একটাই শব্দ বের হয়, আম্মা। আম্মা।
মাঠে কাপড় শুকাতে দেয় রুমানা। কিছুদিন পরই তো নির্বাচন, বিশাল বাহিনী বের হয়েছে। ঘোমটা টেনে গুটি গুটি পায়ে ঘরে ফিরে নুনি। সেদিন রাতের কথাটা বেমালুম ভুলে গেছে রুমানা। উঠানে এসে বাতি রাখেন, আঁচল দিয়ে কপালের শেষ ঘামটুকু মোছার সময় চোখ যায় দীপ্তির দিকে। দীপ্তি বলে চিৎকার করে ওঠেন তিনি। মাটিতে গড়াগড়ি খেয়েছে মেয়েটা। বুকে টেনে নেন রুমানা। হঠাৎ এমন হতে বুক হু হু করে ওঠে। দীপ্তির মুখে পানি ছিটে দিতেও ভুলে যান। ভেজা শাড়ির আঁচল চোখ লাগাতেই কিছুটা সজাগ হয় দীপ্তি। ধীর কণ্ঠে বলে, আম্মা, দীপ্তি, কি হয়েছে তোর? আম্মা, পানি পানি খাবো। দীপ্তিকে মাটিতে রেখে ছুটে যান রুমানা। ঘর থেকে পানি নিয়ে এসে পানি তুলে দেন দীপ্তিকে। ঢকঢক করে নিমিষে পানি শেষ করে ফেলে ও। চাপা স্বরে বলে, ঘরে যাব আমি। কোনো মতে দীপ্তিকে ধরে নিয়ে আসেন রুমানা। মাথার কাছে বসে থমথমে মুখে বলেন, মাথা ঘুরে গিয়েছিল তোর? উত্তর পায় না দীপ্তি। টিনের বেড়ায় তাকিয়ে থাকে। ডান পাশে জানালার কাছে বাবা মায়ের বিয়ের ছবিটা টাঙানো। দেলোয়ারের সাথে বেশ ভালো সম্পর্ক ছিল ফুয়াদের। আবছা আবছা মনে পড়ে দীপ্তি। বাবা মায়ের ভালোবাসার ছোট্ট সংসার। হঠাৎ করেই মা বাবাকে মনে পড়ে মেয়েটা। কষ্ট হয় বেশ, জ্বালা হয় হৃদয়। খুব করে দেখতে ইচ্ছে হয় মা বাবার সুখের সংসারটা। রুমানার আঁচল টেনে ধরে দীপ্তি বলে, আম্মা, একটা কথা কও তো, আব্বার সাথে তোমার সম্পর্ক ভালো ছিল না, তাই না? ছি ছি মা, এমন কথা কইতে নাই। তোর আব্বার সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তবে কি জানিস, কখনো উনি আমার মন থেকে গ্রহণ করে নাই। তোর মারে খুব ভালোবাসতেন কিনা, কিন্তু এখন এই কথা কেন বললি? এমনি আম্মা। গান শুনবি মা? হুম। দীপ্তির মাথায় হাত বোলাতে বোলাতে গান ধরেন রুমানা। ভেসে ওঠে পুরনো স্মৃতি। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে সংসার করার প্রত্যয়। চোখ দুটো ছলছল করে কেমন। দীপ্তির কপালে কপাল থেকে লম্বা করে শ্বাস নেয়। রুগ্ন দেহে উঠে বসে দীপ্তি। সন্ধ্যার আজান পড়েছে সবে, তাই কলপার থেকে অজু করে আসে। ধীর পায়ে মায়ের সাথে বসে নামাজে। আজ বহুদিন পর নামাজে বাড়িতে বসেছে ও। নামাজ পড়ে মনের মধ্যে শান্তি অনুভব হয়। সালাম ফিরিয়ে রুমানা বলেন, অসুস্থ শরীরে বসে বসে নামাজ পড়লেও হতো। সমস্যা নেই আম্মা। একটু থেমে ফের বলে, আজকে বড় সড়কে যাবে? তোর শরীরটা ভালো নেই, আজ আর যাবো না। তাহলে আজকে পড়াশোনা না করলে হয় না? ভাবনায় পড়েছে রুমানা। পড়াশোনায় ফাঁকি দেওয়ার মেয়ে নয় দীপ্তি। নিশ্চয়ই শরীর অসুস্থতার জন্য পড়তে চাইছে না। হাসি মুখে সম্মতি জানায় রুমানা। দীপ্তি বলে, আব্বা আর মায়ের কবর জিয়ারত করতে যাইবা আম্মা? এই রাতের বেলায় যাবি? হ আম্মা, যাই না। রুমানার ইচ্ছে করে না বারণ করতে। দীপ্তি কখনোই কোনো কিছু নিয়ে জোর করে না। তাহলে আজ যেহেতু বলছে, নিশ্চয়ই ভেবেই বলছে। কুপিপাতি নিভিয়ে হারিকেন জ্বালায়। মাথায় এক হাত ঘুমটা তুলে বলেন, মাথায় ঘুমটা দি দীপ্তি, কবরস্থানের রাস্তাটা বেশ অন্ধকার। কিছু হবে না আম্মা। ভীতু দীপ্তির মুখে এমন কথা শুনে ভারী চমকে উঠুন রুমানা। হঠাৎ করে দীপ্তি যেন অনেক বড় হয়ে গেছে। একটু একটু করে সাহস জমেছে বুকের ভেতরে। ভূতের ভয় কোনো কালেই ছিল না ওর। তবে মানুষরূপী জানোয়ারগুলোর ভয় ছিল প্রচুর। আজ সেসবের লেশ মাত্র নেই। রুমানা বলেন, তোর ভয় করছে না? না। দীপ্তি, তোর কি হয়েছে বলতো? কিছু না আম্মা, চলো না যাই। আয়। দরজায় কপাট লাগিয়ে বেরিয়ে আসে রুমানার দীপ্তি। কোনো শব্দ ছাড়া পতাকায়। চোখে মুখে উৎকণ্ঠা ছড়িয়ে ছিটিয়ে আছে। দীপ্তি যেন রক্ত মাংসে করা মানুষ নয়। হেঁটে পতাকায় দুজনে। যন্ত্রমানবী দীপ্তির দিকে বিস্ময় নিয়ে তাকায় তিনি। প্রকার দৃষ্টিতে এগিয়ে যায় দীপ্তি। মনোযোগ অন্য জায়গায় হওয়াতে পায়ে কাটা ফুটে যায় রুমানার। আর্তনাদ করে উঠুন তিনি। পেছন থেকে আওয়াজ আসতে ঘোর ভাঙে দীপ্তি। ছুটে আসে রুমানার কাছে। মাটিতে বসে পড়েছেন তিনি। জুতোর ভেতর দিয়ে বেল কাটা ঢুকেছে। দীপ্তি বলে, বাসায় চলো আম্মা। না, এত দূর এসেছি, ফিরে যাব না আর। কিন্তু আম্মা। কোনো কথা নয়। দীপ্তির চোখে মুক্তদানার মতো পানি চিকচিক করে। মায়ের ব্যথাতুর স্থানে নরম হাতে স্পর্শ করে। রক্তে পা মেখে গেছে রুমানার। বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করে মেয়েটা। রুমানাকে জড়িয়ে ধরে বলে, বাসায় ফিরা যায় না আম্মা। এত অল্পতেই ভয় পেয়ে গেলি মা? আমার এই সামান্য ব্যথা কিছু নয় রে, অনেক যন্ত্রণা আছে বুকে। কিসের কথা কইতেছো তুমি? আমি কিছুই বুঝতেছি না। এখন চল তো। দীপ্তির হাত ধরে এগিয়ে যায় রুমানা। খরা মাটিতে তরল রক্তের ছোপ ছোপ দাগ। নিঃসন্দেহে ভয় তো কোনো অশরীরের মতো দেখাচ্ছে। যে কেউ ভয় পেতে বাধ্য। দীপ্তির গা গুলি আসে। পথ যত আগায় ভয় তত বাড়ে। কখনো ভূত নামক ভয় ছিল না ওর, তবে আজ ভয় হচ্ছে, খুব বেশি ভয় হচ্ছে। কবরস্থানের কাছে আসতে গায়ের প্রতিটি শিরা কেঁপে ওঠে। রক্তে যেন ঠান্ডা তরল স্রোত নেমে যায়। গা ঝমঝমিয়ে ওঠে। রুমানাকে খামছে দেয় দীপ্তি। আশ্বস্ত করে বলে, ভয় পাচ্ছিস কেন? কবরস্থান হলো পবিত্র। এখানে শুয়ে আছে আমাদের আপনজন। আমার ভয় করছে আম্মা। মৃদু হাসেন রুমানা। দীপ্তির হাতে হাত রেখে বলে, আয় তো আমার সাথে। কবরস্থানের ভেতরে ঢুকে দোয়া পাঠ করে দীপ্তি ও রুমানা। হঠাৎ করে অনুভব হয় দু চোখে নেমেছে নোনা জলের ফোয়ারা। তীব্র যন্ত্রণা হয় হৃদয়, যেন কেউ সুচ দিয়ে একটু একটু করে আঘাত করে চলেছে। মৃদু আর্তনাদ করে ওঠে দীপ্তি। মেয়েকে জোরে কেঁদে ওঠেন রুমানা। থমথমে মুখে বলেন, কান্না করতে নেই মা, দোয়া করতে হয়। আমার খুব কষ্ট হচ্ছে আম্মা, খুব কষ্ট হচ্ছে। বুকে পাথর চাপা দিয়ে কান্না আটকায় রুমানা। ভেঙে পড়লে চলবে না। দীপ্তির কান্নার শব্দ কবরস্থানের চারপাশে নিস্তব্ধতাকেও থমকে দেয়। করুণ আওয়াজে খেকশিয়াল জেগে ওঠে। ওর সাথে সাথে খেকশিয়ালও ডেকে ওঠে। সমস্ত করুণ আওয়াজ ভুতুড়ে পরিবেশ বিরাজ করায়। মৃদুস্বরে ডাকেন রুমানা। চিকন ঘামে ভিজে গেছে দীপ্তির শরীর। এভাবেই কেটে যায় বেশ অনেকক্ষণ। পরিবেশ তখন একদমই শান্ত।
নিঃশ্বাসের শব্দ করা যাবে খুব সহজেই। কবরস্থান থেকে বেরিয়ে আসে দুজনে। গ্রামের পথ ধরে আসে ফসলি জমির ধারে। এই দিকটা বরাবরই শান্ত। আশেপাশে বহু দূর অব্দি কোনো মানুষের বাস নেই। দীপ্তির মাথায় হাত রেখে উঠে দাঁড়ায় রুমানা। চোখের কার্নিশ বেয়ে নেমে যাওয়া অশ্রুকে বাড়তে না দিয়ে বলেন, দীপ্তি, তোর মনে অনেক প্রশ্ন, তাই না? এতদিন ধরে কৌতূহলী মনকে দমিয়ে রেখেছিস। তুমি কি করে বুঝলা? তোর চোখ মুখ আমাকে অনেক কিছু বলে। তোর প্রশ্নের উত্তর আজ দিব আমি। আম্মা, আমার কোনো প্রশ্নের উত্তর চাই না। জানতে হবে দীপ্তি, জানতে হবে তোকে। ভয়ে গুটিয়ে থাকলে চলবে না। সাধারণ কথাটাই টকবগে কিশোরী মনে উদ্দীপনার সৃষ্টি করে। জাগ্রত হয় উৎকণ্ঠা। ভেজা নেত্রপল্লব মেলে তাকিয়ে থাকে রুমানার দিকে। চন্দ্র রজনীর দিকে তাকিয়ে রুমানা বলেন, তোর বাবার সাথে আমার বিয়ে হয় যখন, তখন আমি 17তে পা দিয়েছি মাত্র। বাবা তখন উপায় না পেয়ে তোর বাবার সাথে বিয়ে দিয়েছিলেন। একজন ভালো মানুষের সন্ধান করেছেন। তোর বাবার সাথে পরিচয় ছিল আগে। সুন্দরী হাতে চারপাশের হায়নার নজর পড়েছিল। বাবাকে মার খেতে হয় বহুবার। পড়াশোনা স্থগিত হয়েছে 2 বছর। কোনো মতে নবম শ্রেণীতে আসলাম। ইচ্ছে ছিল বড় পুলিশ অফিসার হব। তবে হায়নার দলেরা আমাকে সেই সুযোগ দেয়নি। কেড়ে নিয়েছিল আমার কিশোরী মনের ইচ্ছা। বাবার পায়ে ধরেছিলাম যাতে আমার বিয়ে না দেন, তবে শুনেননি সে কথা। জোর করে তোর বাবার সাথে বিয়ে দিয়ে দেন। যখন শুনি সে ছিল বিবাহিত, তাছাড়া 4 বছর একটি মেয়েও আছে, তখন আমার কি অবস্থা হয়েছিল আমি নিজেও জানি না। প্রথম প্রথম তোর বাবাকে ঘৃণা হতো। কি করে পারলো এত ছোট এক মেয়েকে বিয়ে করতে? তবে ধীরে ধীরে মানিয়ে নিতে শিখি। তোর বাবা সত্যিই ভালো মানুষ ছিল। স্বল্প আয়ে পুরো সংসার চালাতেন। তবে হঠাৎ করে নেশাগ্রস্ত হয়ে পড়ে। ধার দেনা হলো। শেষে তোকে বিয়ের জন্য জোর করলো। সেদিন আমি তোর মাঝে নিজের প্রতিচ্ছবি দেখেছিলাম। বুকের ভেতর কষ্ট অনুভব হয়েছিল। সেই দিনই আমি নিজের মাঝের মাটি তোকে দেখতে পাই। তোর বাবার প্রতি রাগ থেকেই সন্তান গ্রহণ করিনি আমি। তবে সেদিন অনুভব করেছিলাম আমার মেয়ে আছে। আমার সন্তান তুই। গর্ভে ধারণ না করলেও তুই আমার মেয়ে, আমার প্রতিচ্ছবি। আমি তোর সাথে অন্যায় হতে দিব না। সেদিন নিজের মায়ের শেষ চিহ্নটা বিক্রি করে তোর বাবার সমস্ত ধার দেনা পরিশোধ করি। আগলে নেই তোকে। ভেবেছিলাম ছোট্ট একটা সংসার করব, তোকে অনেক বড় করে তুলবো। কিন্তু আমার কপালে সেটা হলো না। 6 মাস যেতে তোর বাবা মারা গেলেন। জানিস, সেদিন আমি ভেঙে পড়িনি। কারণ আমি অনুভব করেছিলাম তোর জন্য আমার শক্ত থাকতে হবে। আমার স্বপ্নের জন্য শক্ত থাকতে হবে। আমি জানি তুই মনের ভেতর কোনো ইচ্ছা রাখিসনি। আমার ইচ্ছেটা পূরণ করবি তো তুই। আমি মজা করে সেদিন তোকে অফিসার হওয়ার কথা বলিনি। আমি সত্যি তোকে বলেছিলাম পুলিশ অফিসার হওয়ার কথা। পারবি না মা? আমার স্বপ্ন পূরণ করবি তো আম্মা? বল দীপ্তি, আমাকে কথা দে তুই। কথাগুলো বলার সময় অঝরে কাঁদেন রুমানা। দীপ্তি যেন পাথর হয়ে গেছে। মেয়ের দিকে তাকিয়ে থমকে যান তিনি। হালকা আলোতে দীপ্তির মায়াবী মুখ নিজের কৈশোরের কথা মনে করায়। ছুটে আসেন রুমানা। মেয়েকে জড়িয়ে ধরে ঝমঝমে কাঁদেন। বলেন, কথা দে দীপ্তি। কথা দিলাম আম্মা, তোমার সব স্বপ্ন পূরণ করব আমি। দুষ্ট লোকে হিংস্র থাবাকে ধ্বংস করব। আমি তোমার মেয়ে আম্মা, হিংস্রকে বিনাশ করব। পরপর কয়েকখানা চুমু খান রুমানা। দীপ্তির চোখ থেকে কোনো পানি পড়ে না। সে বলে, আম্মা, আমি একটা কথা লুকাইছি তোমার থেকে। কি কথা? মন্টুর অবস্থার জন্য আমি দায়ী। আমি লাঠি দিয়ে মাথায় আঘাত করেছি। দুহাত পিছিয়ে যান রুমানা। দীপ্তির বাহু চেপে ধরেন। আশেপাশে তাকিয়ে সতর্ক হন। অজানা ভয়ে রক্ত শীতল হয়ে যায়। দীপ্তি জীবন আশঙ্কায় ভাবতেই গায়ে কাটা দেয়। রক্তচক্ষু ধারণ করে রুমানা রাকে বলল, দীপ্তিকে বাঁচাবে কি করে? 1 মাস পর। পরীক্ষা নিয়ে ভীষণ ব্যস্ত দীপ্তি। স্কুলে স্যারদের কাছে বেশ প্রশংসা রয়েছে। শত অপকার পর দিন শেষে দীপ্তি স্কুলে দীপ্তি হয়ে জ্বলে। ওর জন্যই স্কুলের নাম হয়েছে। মুখী আছে পুরো ইউনিয়ন। দীপ্তির ইচ্ছে একটাই, উপজেলা ভিত্তিক প্রথম হয়ে রুমানার স্বপ্ন পূরণ করা। একজন পুলিশ অফিসার হয়ে মানুষরূপী পশুর বিরুদ্ধে লড়াই করা। রুমানা অসুস্থ বেশ। রুগ্ন দেহে উঠে দাঁড়ানোর শক্তি অব্দি নেই। মায়ের কপালে চুমু খায় দীপ্তি। বলে, আসছি আম্মা, আজ থেকে নতুন লড়াই করব। সাবধানে যাস। রান্না করতে পেরেছিলি মা? হ্যাঁ আম্মা, তুমি চিন্তা করো না তো। চলে যায় দীপ্তি। কাঁথার নিচে গুটি গুটি মেরে শুয়ে থাকে রুমানা। শরীরে বল নেই বললেই চলে। মাঝ রাস্তায় সে কিছু বখাটে লোকের দৃষ্টিতে পড়তে হয় দীপ্তিকে। তীক্ষ্ণ চোখে তাকায় মেয়েটি। যে চোখে দীপ্তিতে তুচ্ছ হয় সব। মাতব্বরের ডান হাত কালো বলে, কি রে মাইয়া, আগের থন অনেক সুন্দর হইছস দেখি। রূপ যৌবন বাড়ছে খুব। তা যাবেনি আমার লাগে? শরীরের প্রতিটি শিরা জেগে ওঠে। কিছু বলে না দীপ্তি, শুধু একদলা থুতু ফেলে এগিয়ে যায়। তাতেই যেন আগুনের ফুলকির মতো জেগে ওঠে কালো। দীপ্তির পথে বাধা হয়। বলে, তোর বাপে তো আমার সাথেই বিয়া ঠিক করছিল। তোর সৎ মা দিল সব কিছুতে পানি টাইলা। তা মাইয়া তোর তেজ কেন? আর কত থাকবে এইভাবে? এখন তো যাওয়া দরকার। আরে টাকা দিমু তোরে, আয় আমার লগে। সাবধানে কথা বলুন। মাইয়া কয় কি, আমি আর সাবধানতা? আরে মাইয়া আয় আমার সাথে, দেখবি সব সুখ লাগবো। দীপ্তির হাত ধরতে জ্বলে ওঠে দীপ্তি। নিজের শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দেয় কালুকে। মাটিতে পড়ে ব্যথা পায় কালু। অকথ্য ভাষায় গালিগালাজ করে। কোনো কথা বলে না দীপ্তি। ছুটে আসে স্কুলের পথে। ক্লাস করছিল দীপ্তি। হঠাৎ করেই স্কুলের হেডমাস্টার
মাস্টার এসে বলেন, দীপ্তি, তোমার সাথে মোহাম্মদ সাহেব দেখা করতে এসেছে। আমার সাথে কেন দেখা করতে এসেছেন? ধীর পায়ে এগিয়ে যায় দীপ্তি। মাতব্বরের কাছে এসে বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কালুকে আঘাত করছো কেন? সে আমার সাথে অসভ্যতাম করেছে। মিথ্যে কথা কইতেছে মাতব্বর সাহেব। কালুর দিকে বিস্ফোরিত চোখে তাকায় দীপ্তি। থতমত খায় কালু। মাতব্বর তাকিয়ে থাকে দীপ্তির দিকে, বলে, আমার লোকের সাথে এমন করা উচিত হয়নি তোমার, ক্ষমা চাও। মাফ করবেন, ক্ষমা চাইবো না, কারণ কোনো অন্যায় করিনি আমি। দেখছেন মাতব্বর সাহেব, মায়ের চাপা কত, আপনার সাথে গলা উঁচায় কথা কয়। আহ কালু, থাম তুই। দীপ্তি, ক্ষমা চাও তুমি। কখনো না। দীপ্তির কথায় রেগে যায় মাতব্বর। এমন বেয়াদব মেয়ে কখনো দেখেননি তিনি। তৎক্ষণাৎ হেডমাস্টারকে ডাক পাঠান। হেডমাস্টারকে উদ্দেশ্য করে বলেন, এই মাইয়ার টানা 10 দিন দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করব। আর শোনো, স্কুল থেকে যে অনুদান দেওয়া হতো সে অনুদান বন্ধ। মাতব্বর সাহেব, এ অন্যায়, আপনি এ অন্যায় করতে পারেন না। সরকার থেকে আমায় অনুদান প্রদান করা হয়, এর ওপর আপনার জোর চলে না। দীপ্তি, চুপ করো তুমি। কিন্তু স্যার। আহ দু চোখ থেকে অশ্রু করে মেয়েটার। মাতব্বর চলে যায়। কালুর মুখে দাঁত ছিল, ব্যঙ্গ হাসে সে, সাথে বাজে দৃষ্টিতে অবলোকন করে ওকে। গা কেঁপে উঠে ওর, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। হেডমাস্টারের ভেতর থেকে আসে দীর্ঘশ্বাস। সামান্য বেতনভুক্ত কর্মচারী সে, মাতব্বরের উপর কথা বলার সাহস কোথায় তার? সারা রাত নির্ঘুম কাটে দীপ্তির। শেষ রাতের দিকে চোখ লেগেছিল, তবে চারপাশের আওয়াজে ঘুম ভেঙে যায়। বাহির থেকে তুমুল ঝগড়ার আওয়াজ কানে আসে। রুগ্ন শরীরে উঠে দাঁড়ায় রুমানা। দীপ্তির ঘরে এসে বলে, ভয় পাস না আম্মা, আমি দেখছি কি হয়। তুমি একা যাইও না আম্মা, আমারে নিয়ে যাও। দীপ্তিকে সাথে নিয়ে যায় রুমানা। এখনো ভোরের আলো ফুটেনি। অদূরের মাঠে লম্বা মানুষের লাইন। ধীর পায়ে এগিয়ে যায় রুমানা। দীপ্তি বলে, আম্মা আমিও যাই। না তুই থাক, আমি দেখি আসি। আম্মা তুমি অসুস্থ, তোমার একা যাইতে দিমু না আমি। আহ দীপ্তি। আমার কথা শোনো আম্মা। দীপ্তি। রুমানার ধমক খেয়ে দমে যায় দীপ্তি। ধীর পায়ে এগোয় রুমানা। ভিড়ে ঠেলে ভেতর প্রবেশ করতে চোখ দুটো স্তব্ধ হয়ে যায়, কারণ মাটিতে পড়ে আছে কালুর লাশ। এক মুহূর্ত দাঁড়ায় না সে, ছুটে যায় দীপ্তির কাছে। আম্মা কি হয়েছে, এভাবে টেনে নিয়ে যাচ্ছ কেন? কথা কইস না দীপ্তি, দ্রুত ঘরে চল। পেছন ফিরে দীপ্তি। মানুষের হই হুল্লোড় এখনো বিদ্যমান। একে একে সকলে সাইড হয়ে যায়। কালুর গায়ে শার্ট দেখতে পায় দীপ্তি। কয়েক মুহূর্তের জন্য চোখ দুটো স্থির হয়, পরক্ষণে কেঁদে ওঠে। বটগাছের ডালে রক্তের ছোপ ছোপ দাগ। আম্মা রক্ত। কোথায় রক্ত? গাছে। দীপ্তির কথা মতো গাছের দিকে তাকায় রুমানা। বটগাছের ডালে রক্ত দিয়ে হাতের থাবার ছাপ। ভয় পেয়ে যায় রুমানা। বুকের ভেতর চিনচিন ব্যথা। দীপ্তির গা গুলিয়ে আসে। মাঠে দাঁড়িয়ে বমি করে। রুমানার দৃষ্টি এলোমেলো, চারপাশে চোখ বুলাতে থাকে। পুকুর পাড়ে পা ভেজাচ্ছে দীপ্তি। সকালের ঘটনা এখনো মাথায় হেঁটে আছে। কালুর মৃত্যুতে যেন মেয়েটা পাথর হয়ে গেছে, অথচ ওরই সব থেকে বেশি খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারছে না। পাশের ঝোপঝাড় থেকে খচখচ শব্দ আসে। ভয়ে ছিটকে দূরে সরে যায় ও। চোখ দুটো বড় হয়ে আছে। শুকনো ঢোক গিলে ঝোপের দিকে এগোয়। সবুজ পাতা সরাতে কিছু একটা প্রাণী লাফিয়ে পড়ে ওর মুখে। চেঁচিয়ে ওঠে দীপ্তি। চোখ বন্ধ করে ছুট লাগায় ডুবাতে। পচা ডুবাতে ঝাঁপ দেওয়াতে পুরো শরীরে পানা লেগে যায়। গা থেকে বোটকা গন্ধ আসে। দীপ্তি মাথা থেকে লাফিয়ে পড়ে ব্যাং। ভয় কাটে মেয়েটা, কিন্তু নিজের আচরণের জন্য দুঃখী হয়। ভয় যেন ওকে অতিরিক্ত জড়িয়ে নিয়েছে। কালুর মৃত্যুটা ভয়ঙ্কর। চোখ দুটো খুবলে নিয়েছে কেউ। জিভের মাথা কাটা। সেই ভয়ঙ্কর দৃশ্য মনে করতে পারে না দীপ্তি। মনে মনে সহায়ক গালি দেয় নিজেকে। রোমানা থেকে লুকিয়ে কালুর লাশ দেখতে গিয়েছিল। দুপুরে বাড়ি ফিরে অদ্ভুত অনুভব হয়, যেন কেউ ওর পিছু নিচ্ছে। সাধারণ শব্দ চমকে যায়। পুকুর ঘাট থেকে হাত মুখ ধুয়ে নেয় ও। মাথায় এখনো ময়লা লেগে আছে। উঠানে প্রবেশ করতেই রুমানার মুখোমুখি হতে হয়। দুপুর থেকে কোথায় ছিলে দীপ্তি? পুকুর পাড়ে ছিলাম আম্মা। ভিজলে কি করে? শরীর থেকে পচা গন্ধ কেন আসছে দেখি। পাশের ডোবাতে পড়ে গিয়েছিলাম। কথাটা বলে মাথা নিচু করে ফেলে দীপ্তি। রোমানার তীক্ষ্ণ দৃষ্টি যেন কিছু আঁচ করতে পারে। তিনি বলেন, কলপার থেকে পরিষ্কার হয়ে আয়, ভাত খাওয়া হয়নি, তোর প্রিয় শাক পাতার ঝোল করেছি। শাক পাতার ঝোল? চোখ চকচক করে ওঠে দীপ্তি। রুমানাকে পাশ কাটিয়ে ছুটে যায় কলপারে। মৃদু হাসে রুমানা। শাক পাতার ঝোল বড্ড প্রিয় মেয়েটার। ভাতের থালায় ভাত নিয়ে মাখিয়ে নেয় রুমানা। জামা বদলিয়ে নেয় দীপ্তি। রুমানা বলেন, হাকর, কতদিন পর খাইয়ে দিলে তুমি? সেদিনও তো খাইয়ে দিলাম। সেটাই তো কত ঘন্টা পর। মেয়ের কথায় তৃপ্ত হয় রুমানা। চোখ দুটো বুজে আসে। ছলছল নয়নের ফাঁকে চোখ দিয়ে দীপ্তি ডান হাতে। ঘাড়ের নিচের অংশটুকু ছেঁড়া। ভাতের প্লেট রেখে সেখানে মনোযোগ দেয় রুমানা। দীপ্তি বলে, এটা কিছুই নয়, ছিঁড়ে গেছে আর কি। আমাকে বলিসনি কেন? তুমি তো অসুস্থ। সে যাই হোক, তাই বলে বলবি না? খাবার খেয়ে আমার সেলাই দেখবি, হাতে হাতে শিখে রাখবি, কাজে দিবে। আচ্ছা। ভাতের লোকমা তুলেন রুমানা। দীপ্তি বলে, তুমি তো খেলে না আম্মা। আমি পরে খাবো, এখন তুই হাঁ কর তো। খটকা লাগে ওর। রুমানার কথা বিশ্বাস হয় না, তাই উঠে যায়। কোথায় যাচ্ছিস তুই? দীপ্তি, আমার কথা শোন। রুমানার কথা পাত্তা দেয় না ও। চলে যায় রান্নাঘরে। ভাতের হাঁড়ি মেলে চোখ দুটো চিকচিক করে ওঠে।
এক মুঠো ভাতও নেই তাতে। হৃদয়ে জ্বালা হয়, ভীষণ জ্বালা। সৎমা হয়ে কি করে পারে এমনটা করতে? নিজে না খেয়ে সৎ মেয়ের জন্য খাবার রাখা। পেছন থেকে রোমানের স্পর্শ পেতেই ঝমঝমে কেঁদে উঠে দীপ্তি। জড়িয়ে ধরে বলে, তুমি কি মানুষ আম্মা? কি করে পারো এতটা ভালোবাসতে? আমি এতটা ভাগ্যবতী কেন আম্মা? এত ভালোবাসা পাবার যোগ্যতা কি আমার আছে? মাতবা সাহেব কালুর মৃত্যুর রহস্য খুঁজে পেয়েছেন? আরে বাদ দে তো পলাশ, যে মরছে সে তো মরছেই। সামনেই আমার নির্বাচন, এখন নির্বাচনে মনোযোগ দে। এসব কুটকু বিষয়ে কথা কবি না। কিন্তু কালুর মৃত্যুর রহস্য বেদ হবে না। ওর পরিবারকে কি সান্ত্বনা দেবেন? পানির পিক ফেলেন মাতব্বর। পলাশের দিকে সরু চোখে তাকিয়ে বলেন, তোর এত দরদ উতলাই কেন? মরার শখ হয়েছে? এখনই ভাগ খেলার পুত আইসে আমার সান্ত্বনার বাপ। মাথা নিচু করে চলে যায় পলাশ। মনে মনে প্রচন্ড ক্ষোভ হয়েছে। কালো ছিল মাতব্বরের ডান হাত, আর সেই ডান হাতের উপর এমন অনাচারকেই যখন সাধারণ ঘটনাও ধরে নিয়েছেন, তাহলে ওনার উপর কতটা ভরসা করা যায়? ক্ষিপ্ত পলাশ মনে মনে ছক কষে নেয়। মাতব্বরের 12টা বাজাবে এবার। নির্বাচনে কি করে বিজয় হয় সেও দেখে নেবে। কাঁথা নিয়ে জমিদার মহলে প্রবেশ করে রুমানা। সদরদরজায় এসে মাথায় ঘুমটা তুলে নেয়। দীপ্তির চোখ যেন ছানা বড়া, অবাক চোখে তাকিয়ে থাকে জমিদার মহলে বিশাল কারুকাজে। আদেশে শুরু রুমানা বলেন, মাথায় ঘুমটা তুলে নেয়। আগে কখনো জমিদার বাড়িতে আসেনি, জানি না কি আদব কায়দা। আচ্ছা আম্মা, জমিদার বাড়ির প্রতিটা আসবাবপত্র খুব মূল্যবান, তাই না? তা তো হবেই। মায়ের সাথে মহলে প্রবেশ করে সে। চারপাশে চোখ বুলাতে থাকে বিস্মিত নয়। চোখ যেন নড়তেই চায় না। এমন সৌন্দর্য আগে কখনো দেখেনিও। গ্রামের মাতব্বর বাড়িকে রাজপ্রাসাদ মনে হতো ওর। এখন তো মনে হচ্ছে জমিদার মহল কোনো স্বর্গপুরী। অন্যমনস্ক থাকাতে দরজায় মাথা ঢুকে যায়। আহ বলে আর্তনাদ করে ওঠে। একজন রক্ষী ছুটে এসে বলে, এই কে তুমি? মহলে কি করছো? আমি আমি দীপ্তি, জমিদার মহলে কাঁথা দিতে এসেছি। এখান থেকে যাও, আর এদিকে আসবে না। মাথা ঝাঁকায় দীপ্তি। রক্ষী যেন হাফ ছেড়ে বাঁচে। নিজ অবস্থানে যাবার জন্য পা বাড়াতে পেছন থেকে মিষ্টি এক কণ্ঠ কানে আসে। কে এসেছিল রক্ষী? সুপ্রভাত জনাব। সুপ্রভাত। কে এসেছিল? কোনো এক কাঁথা বিক্রেতার মেয়ে। ওহ আচ্ছা, জমিদার মহাশয়ের জন্য চিত্র তৈরি হয়ে গেছে, তাকে ডেকে পাঠাও। আচ্ছা জনাব। রকি চলে যায়। দরজা লাগিয়ে দেয় কুশল। বহু চেষ্টার পর আজ জমিদার পরম্পরা ভুক্ত চিত্রটি তৈরি করতে পেরেছে সে। বলতেই হয়, কয়েক শত বছর পূর্বে চিত্রশিল্পীদের হাতের কাজ ছিল খাসা। দীর্ঘ 38 দিন পর একটি চিত্র তৈরি করতে সক্ষম হলো। অথচ দেশের বিভিন্ন স্থানে কুশলের হাতের প্রশংসা পঞ্চমুখ। বাহ, তোমার হাতের কারুকাজ প্রশংসনীয় বটে। সবগুলো কাঁথাই আমার পছন্দ হয়েছে। ধন্যবাদ ম্যাডাম। কি যেন নাম তোমার? রোমানা সুন্দরী। খাসা নাম তো। আচ্ছা শোনো রোমানা সুন্দরী, তোমার সবগুলো কাঁথাই আমি নিয়ে নিচ্ছি, আর তোমার পারিশ্রমিকও এখনই দিয়ে দেওয়া হবে। আচ্ছা ম্যাডাম। জমিদার গিনি থেকে বিদায় নেয় রুমানা। দীপ্তিকে অনেক সময় ধরে দেখেনি সে। মাঝে কোথায় দাঁড়িয়েছে কে জানে। চিন্তাগ্রস্ত রুমানা এগিয়ে যায়। রকির সামনে এসে দাঁড়ায়। বলে, আপনি কি একটা মেয়েকে দেখেছেন? কোন মেয়ে? আম্মা, পেছন থেকে দীপ্তির কণ্ঠ কানে আসতে ঘুরে তাকায় রুমানা। দ্রুত দীপ্তির কাছে এসে বলেন, কোথায় গিয়েছিলি? জানিস না এটা জমিদার মহল? এখানেই ছিলাম আম্মা। এখন দ্রুত আয়। দীপ্তির হাত ধরে বেরিয়ে আসেন রুমানা। দরজার মেন ফটকে এসে জমিদার মুখোমুখি হতে হয়। জমিদার আনন্দ পাঠান বলেন, এরা কারা? কাঁথা বিক্রেতার জনাব। ও, জমিদার চলে যান। রুমানার দীপ্তি দ্রুত পায়ে বেরিয়ে আসে। দীপ্তি বলে, জমিদার সাহেব এমন কেন আম্মা? কেমন যেন তার দৃষ্টি। ওহ কিছু নয়, সন্ধ্যার পূর্বে বাসায় ফিরতে হবে। গ্রামের পথ ধরে হেঁটে যায় দুজনে। পা যেন ব্যথা টনটন করছে। উপায় না পেয়ে বড় সড়কে আসেন রুমানা। লোকাল বাসে করে আসেন নিজেদের গ্রামে। এই প্রথম বাসে চড়েছে দীপ্তি। নিজের গ্রামের বাইরে একটি গ্রামে ঘুরেছে সে। অভাবের সংসারে এর থেকে বেশি কিছু আশা করাও ঠিক নয়। বিস্ময় নিয়ে বাস থেকে নামে মেয়েটি। সবকিছু যেন স্বপ্নের মতো। রুমানা বলেন, শহরের পরিবেশ আরো সুন্দর। বড় বড় গাড়ি, বাড়ি, স্কুল, কলেজ দেখলেই মাথা বনফন করে। তুমি কেমনে জানলা আম্মা? আমি গিয়েছিলাম তো, আব্বা আমাকে নিয়ে গিয়েছিল। শহরের পরিবেশ হলো কল্পনার মতো। তোর ম্যাডাম বলেছে তো, উপজেলা ভিত্তিক প্রথম হতে পারলে তোর শহরের পড়াশোনা সব খরচ দিবে। কিন্তু আম্মা, আমি যদি না পারি? আরে বোকা মেয়ে, পারবি না পারলে আমি আছি তো। তোরে শহরে নিয়ে পড়ালেখা করামো। তুই মস্ত বড় পুলিশ অফিসার হবি। কি যেন বলে, কেমন অফিসার যেন? যাই হোক, বড় অফিসার হবি তুই। চোখে হাজার খানেক স্বপ্ন জমা হয়। অজপাড়া গ্রামের মেয়েটি পুলিশ অফিসার হতে চায়। এর থেকে ভালো কিছু আছে? সন্ধ্যার অনেক আগেই বাসায় ফিরে দীপ্তি। জমিদার মহলের সৌন্দর্য ওর নজর কেড়েছে। তার থেকে বেশি নজর কেড়েছে সুদর্শন পুরুষের ছবি। যে ছবি দেখে হিমশীতল বাতাস বয়ে গেছে ওর পুরো শরীরে। স্নিগ্ধ মোহে জড়িয়ে গেছে ওর দু চোখ। মাথায় একটাই কথা আসে, পুরুষ মানুষ এত সুন্দর হয়? সন্ধ্যার আজান কানে আসতেই হুড়মুড়িয়ে উঠে দীপ্তি। মাথায় ঘুমটা টেনে যায় পুকুর পাড়ে। কেন পুকুর পাড়ে আসলো তার জানা নেই। হঠাৎ করে সে দেখতে পায় ছোপ ছোপ রক্ত। গা গুলিয়ে আসে। পাশে পড়ে আছে বড় রকমের তলোয়ার। আম্মা বলে চিৎকার করে দীপ্তি।
নামাজে বসবেন রুমানা। তৎক্ষণাৎ দীপ্তির চিৎকার ছুটে যান। পুকুর পাড়ে পড়ে থাকতে দেখে চিত্ত কেঁপে ওঠে। দীপ্তির চোখ মুখ উল্টে যাবার উপক্রম। পাশেই পড়ে আছে রক্তমাখা তলোয়ার। কাউকে ডাকার পরিস্থিতিও নেই। কোনো মতে দীপ্তিকে টেনে তুলেন রুমানা। পানি ছিটে পড়তে চোখ মেলে তাকায়ও। বলে, আমার রক্ত, দেখো রক্ত। কোনো রক্ত নেই দীপ্তি, কোনো রক্ত নেই। পাশে তাকায়ও। সত্যিই তো কোনো রক্ত নেই, আর না আছে তলোয়ার। তবে কি ভ্রম ছিল এটা? রুমানার হাত ধরে ওঠে সেই দীপ্তি, চিন্তা রেখে স্পষ্ট। গা কাঁপুনি দিয়ে ওঠে। তৎক্ষণাৎ টোটকা এনে দীপ্তিকে খাইয়ে দেন রুমানা। কপালে চুমুকে বলেন, আজ আর বড় সড়কে যাওয়ার প্রয়োজন নেই। আচ্ছা আম্মা। কপিবাতির আলোতে ঝুঁকে পড়াশোনা করে দীপ্তি। রান্নাঘরে এসে রুমানা থম মেরে বসে পড়েন। তলোয়ার নিয়ে বেশ চিন্তা পড়ে গেছেন উনি। কি করলো এই কাজ? আপনাকে ধন্যবাদ জমিদার আনন্দ পাঠান। আরে কি যে বলো না কৌশল, ধন্যবাদ তো তোমার প্রাপ্য। কত শত শিল্পী চেষ্টা করেছে, কিন্তু কেউ পারেনি। তোমার কাজে আমি বিস্মিত। তো আর কটা দিন থাকলেও তো হতো। কিছু কাজ রয়েছে গ্রামে, বহুদিন হলো যাওয়া হয় না। আচ্ছা যাও তাহলে, প্রয়োজন হলে ডাকবো। তোমার পদধূলি দিও কিন্তু। অবশ্যই, আপনাকে দর্শন তো দিতেই হবে। জমিদার মহল থেকে বিদায় নেয় কুশল। সঙ্গে নেয় প্রিয় গিটার। দেশি গিটার দাম চড়া, সচরাচর পাওয়া যায় না। মহলের বাগান থেকে একগুচ্ছ বেলি ফুল নেয় মামুনির জন্য। বেলি ফুলের পাপড়ি গুচ্ছ বড্ড প্রিয় মামুনির। অশান্ত হয়ে গেছে আনন্দ পাঠান। ভারী তার কণ্ঠ। জয়নুল, এই জয়নুল, জি জনাব। কাঁথা বিক্রেতার খোঁজ লাগা। 7 দিনের মধ্যে ওকে আমার চাই। যদি না পাই তোর কল্লা যাবে। জি জনাব, আমি এখনই খোঁজ লাগাচ্ছি। আনন্দের চোখে ভাসে রুমানার নরম হাত। এমন সুন্দর হাত একজনের ছিল। কিছুটা আজ করতে পারে সে। ফলের রস নিয়ে নেয় গ্লাসে। আজ বহুদিন পর শান্তি মিলেছে মনে। এত খোঁজার পরও মালিনীকে পায়নি আনন্দ। দেখতে দেখতে 12 বছর পার হয়ে গেছে। গ্লাস হাতে নিয়ে শয়তানি হাসে সে। বলে, আমার মহলে তোমাকে আসতেই হবে মালিনী। আমার রং মহল এখন অবধি তোমার অপেক্ষায়। স্বামীর মনোযোগ পাচ্ছে না জমিদার গিনি স্বামীনা। বড্ড অধৈর্য হয়ে পড়েছে সে। জমিদার আনন্দ পাঠানোর চতুর্থ গিনি সে। প্রথম 3 বউকে অন্যত্র পাঠানো হয়েছে। তাদের সহিত খুব কম দেখা করেন জমিদার। স্বামীনার সৌন্দর্য বরাবরই কাবু করে নেয় জমিদারকে। তবে আজ কেন পারছে না? জমিদারের জন্য সে তো পদ্ম নিয়ে আসে স্বামীনা। টেবিলে রেখে বলে, জনাব, আপনার জন্য শ্রেষ্ঠ পদ্ম নিয়ে এসেছি। কে? আমি জনাব। ঘুরে তাকা আনন্দ। স্বামীনার পা থেকে মাথা অব্দি দেখে। কোনো আকর্ষণ নেই তাতে। তার ছিল হাসে সে। চোখে মুখে এক নারীর রূপ ভেসে ওঠে। যা দেখেছিল এক যুগ আগে, এখনো চোখ দুটো সেই নারীতেই আবদ্ধ। রংমহলে এনেছিল, কাছে পাওয়ার বাসনা ছিল, তবে পালিয়ে যায় সেই নারী। কাঁধে স্বামীনার স্পর্শ পেতে গা শিউরে ওঠে। চোখে লাগে নেশা। স্বামীনার দিকে এগিয়ে আসে আনন্দ। স্বামীনার চোখ দুটো চকচক করে। আর জমিদার থেকে দামি কিছু চেয়ে নেবে। তবে তার সমস্ত ধারণাকে তুচ্ছ করে দিয়ে আনন্দ বলে, নিজের ঘরে যাবে স্বামীনা? এ কি জনাব, আপনি আমাকে চলে যেতে বলছেন? বলছে। জনাব, দেখুন আমি আপনার মনের মতো সেজেছি। স্বামীনার কথায় ঘাড় করে আনন্দ। মাথা থেকে পা অব্দি দেখে নেয়। মিহি সুতোর নকশা করা শাড়ি। অত্যন্ত নিপুণ হাতের কাজ। চোখ দুটো জ্বলে ওঠে। স্বামীনার হাতে একটা কাঁথা ছিল। ঝাঁপিয়ে নেয় কাঁথা। স্বামীনা বলে ওঠে, নতুন রেখেছি জনাব, বড্ড দারুণ কারুকাজ করা। আপনার পছন্দ হয়েছে? স্বামীনার কথার উত্তর করে না সে। কাঁথায় নাক ডুবিয়ে দেয়। এই কাঁথাতেই মালিনীর হাতের স্পর্শ রয়েছে। নিঃশব্দ কণ্ঠে বলে, মালিনী, কে মালিনী? এই নকশি কাঁথা করেছে যে? ভুল বললেন জনাব, এটা তো রোমানার সেলাই করা কাঁথা। কয়েক মুহূর্তের জন্য থমকে যায় আনন্দ। রুমানার সেলাই করা কাঁথা? তবে কি মালিনী ছিল না সে? আগুনের মতো জ্বলে ওঠে জমিদার। স্বামীনার চুলের মুঠো ধরে বলে, চলে যেতে বলেছিলাম না? জনাব, লাগছে। ধাক্কা মেরে ফেলে দেয় আনন্দ। সবকিছু এলোমেলো লাগছে তার। এতদিন ধরে তার এলাকাতে ছিল মালিনী, অথচ অন্য শহরে খুঁজে চলেছে সে। চুলের মুঠো খিচে ধরে পৈশাচিক হাসি দেয়। বলে, রোমানা নাম নিয়ে লুকিয়ে থাকবে তুমি? এবার তোমাকে ধরা দিতেই হবে। আমার রং মহলে আসার জন্য সকল প্রস্তুতি নাও মালিনী। গায়ে শাল জড়িয়ে গ্রামের প্রধান সড়কে আসে এক রমণী। দু চোখে তীব্র বিতৃষ্ণা, পায়ের গতি যেন দৌড় সম। এমন অসাধারণ নারীর দিকে হাসি মুখে তাকালো কুশল, হাতে বেলি ফুলের মালা। মামনি, কাজটা ঠিক করোনি তুমি। কোন কাজ? সমস্ত কাজই তোমার ভুল। এখনো পৃথিবী চিনো না তুমি। নিজের টকবকে মস্তিষ্ককে দমিয়ে রাখো। সেদিন দেখা করতে এসেছিলে তাই না? তাই ভুল করে তলোয়ার ফেলে গিয়েছিলাম। আমি পারছি না নিজেকে দমাতে। কালুকে মারা উচিত হয়নি তোমার। কেন নিজ হাতে এভাবে খুন করছো? ক্ষমা করবে মামনি, আমি জানি আমি কি করছি। পূর্বপুরুষের রক্ত আমার মাঝে, এটা কোনো অন্যায় হতে পারে না। আমি নরপশুকে খুন করেছি। উফ কুশল, প্রতিশোধের আগুনে তুমি পাগল হয়ে গেছো। কোনো কথা বলে না কুশল। ছেলেটাকে বকা দিয়ে নিজেও কষ্ট পায় রুমানা। কুশলের বাহু চেপে ধরে ঘন ঘন শ্বাস নেয়। বলে, তুমি আমার আমানত বাবা। তোমাকে আমি হারাতে চাই না। আমি হারাবো না মামনি, তুমি পাশে আছো আমার। সময় হয়েছে ধ্বংস করার। এটা সঠিক সময় নয়। এখন তো শুধু প্রথম পদক্ষেপ গ্রহণ করেছি। কি পদক্ষেপ? জমিদার রঙ্গমহল পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছি আমি।
মামুনি, তুমি জমিদার মহলে গিয়েছিলে? মাথা ঝাঁকায় রুমানা। কৌশলের দৃষ্টিতে চিন্তা। রুমানার হাত ধরে বলে, সে যদি জেনে যায় তুমি সে? জানবে না, আমার মুখ ঢাকা ছিল। তবুও যেন চিন্তা মুক্ত হয় না কুশল। রুমানার দিকে বেলি ফুলের মালা এগিয়ে দেয়, বলে, বাগানের স্বচ্ছ ফুল। বেলি ফুলগুলোকে স্পর্শ করে রুমানা। চোখ দুটো ছলছল করে তার। নিজের হাতে করা বেলি গাছের বেলি ফুল। রুমানার হাত দুটো মুঠোবন্দি করে কুশল। ঝাপসা চোখে বলে, পরবর্তী সুযোগটা হারাতে চাই না আমি। অপেক্ষা করো কুশল, সময়ের অপেক্ষা। সামনের পূর্ণিমাই হবে জমিদারের শেষ রাত। মৃদু হাসে কুশল। ছেলেটার চোখে মুখে হাত বুলিয়ে দেয় রুমানা। কিছু দূর থেকে চাপা স্বর কানে আসে। সতর্ক হয়ে যায় দুজনে। মন্টুর অবয়ব চিনতে অসুবিধা হয় না রুমানার। সে বুঝতে পারে না এই গভীর রাতে মন্টু কোথায় যাচ্ছে। কুশল আর রুমানা মন্টুর পিছু নেয়। প্রথমে ভেবেছিল মন্টু হয়তো বোনের বাসাতে যাচ্ছে, কিন্তু না, রুমানার ঘরের দিকে আগাচ্ছে। বুকের ভেতর হু হু করে ওঠে রুমানার। একা মেয়েকে ফেলে যাওয়া উচিত হয়নি। রুমানা বলে, তুমি বাইরেই থাকো কুশল, আমি ঘরে যাচ্ছি। মেয়েটা জেগে গেল নাকি তাও জানি না। কিন্তু মামুনি, আমি আবার আসবো। বাড়ির পেছনে জঙ্গলে চলে যায় কুশল। ঘরে প্রবেশ করে রুমানা। গভীর ঘুমে আচ্ছন্ন দীপ্তি। হবেই না কেন, ঘুমের ওষুধ দিয়েছেন কিনা, তবুও ভয় কাজ করে। আজ যদি মন্টু ঘরে প্রবেশের চিন্তা করে তবে কল্লা যাবে নিশ্চিত। ঘরের দরজার কাছে ছুরি নিয়ে বসে থাকে রুমানা। যেই ভাবে সেই কাজ। মন্টু ঘরে প্রবেশের চেষ্টা চালায়। দীপ্তির কথা মনে হতেই পিছিয়ে যায় রুমানা। ঘর থেকে বেরিয়ে যায় রান্নাঘরের দিকে। মন্টু কিছু একটা বুঝতে পারে। বহুদিন ধরে রুমানার প্রতি বাজে দৃষ্টি তার। রান্নাঘর থেকে আগাতেই পেছু থেকে ছুরি মেরে দেয় রুমানা। চোখে মুখে ছিটে আসে রক্ত। মন্টুর মুখ থেকে গোঙানির আওয়াজ আসে। পা দিয়ে পিষে ধরে মন্টুর মুখ। মিনিট খানেক পর মন্টু থেমে যায়, অর্থাৎ মরে গেছে। তৃপ্ত হাসেন রুমানা। এমন জানোয়ারদের বেঁচে থাকার অধিকার নেই। ব্যস্ত ব্যয় ছুটে আসে কুশল। চাপা কণ্ঠে বলে, মামুনি, এটা কি করলে? একে ফেলে দেওয়ার ব্যবস্থা করো কুশল। কিন্তু দামিনী আমি, আর তুমি আমার আমানত। আমি থাকতে তোমার হাত নোংরা করতে দিব না আর। কথা বাড়ায় না কুশল। মন্টুকে টেনে নিয়ে যায় ডোবার ধারে। ডোবাতে স্রোত প্রচুর। তাছাড়া ময়লা আবর্জনা স্তূপ এখানে। আগামী 7 দিনও কেউ খুঁজে পাবে না মন্টুকে। মন্টুকে ফেলে দেয় কুশল। উঠানে এসে দেখে সমস্ত রক্তের চিহ্ন মুছে ফেলেছেন রুমানা। কৌশলের দিকে তাকিয়ে বলে, ভয় পেও না কুশল, এটা আমার প্রথম খুন নয়, এর আগেও আমি 2টো খুন করেছি। সেটার জন্য অনুমতি ছিল মামুনি। মহলকে রক্ষা করা প্রতিটা সদস্যের দায়িত্ব ছিল। কিন্তু এবার ভুলে যাও এসব। কথা বলে না দুজনে কেউই। হাত মুখ ধুয়ে নেয়। পরপর কয়েকবার মুখে পানি চাপা দেয় কুশল। রুমানাকে যত দেখে ততই অবাক হয় ছেলেটা। একমাত্র জমিদার আনন্দকে ভয় পান রুমানা। সেই নিকৃষ্টতম জানোয়ারের আচরণ এতটাই মারাত্মক যে এখনো গায়ে কাটা দেয়। মোরগের ডাকে ঘুম ভাঙে দীপ্তির। সন্ধ্যাবেলায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে। রুমানাকে নামাজ শেষ করতে দেখে উঠে পড়ে। অজু করে নিজেও নামাজ আদায় করে। আজকাল বড্ড ঘুম পাচ্ছে তার। কথা বলে না দুজনের কেউই। হাত মুখ ধুয়ে নেয়। পরপর কয়েকবার মুখে পানি চাপা দেয় কুশল। রুমানাকে যত দেখে ততই অবাক হয় ছেলেটা। একমাত্র জমিদার আনন্দকে ভয় পায় রুমানা। সেই নিকৃষ্টতম জানোয়ারের আচরণ এতটাই মারাত্মক যে এখনো গায়ে কাটা দেয়। মোরগের ডাকে ঘুম ভাঙে দীপ্তি। সন্ধ্যাবেলায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিল সে। রুমানাকে নামাজ শেষ করতে দেখে উঠে পড়ে। অজু করে নিজেও নামাজ আদায় করে। আজকাল বড্ড ঘুম পাচ্ছে তার। সন্ধ্যা রাতেই ঘুমিয়ে পড়ে। সামনেই ফাইনাল পরীক্ষা। রুমানা রান্নাঘরে চলে যায়। হাত মুখ ধুয়ে পড়তে বসে দীপ্তি। আধ ঘন্টা পর খাবার নিয়ে আসেন রুমানা। দীপ্তির পাশে বসে বলে, খাবার খেয়ে পড়তে বসো, খালি পেটে পড়া হয় না। অনেক পড়া বাকি আম্মা, কয়েকদিন যাবৎ শুধু শুধু ঘুমিয়ে যাই। কিছু হবে না, খেয়ে পড়তে বসো। খাবার মুখে তুলে আবারও পড়া মনোনিবেশ করে দীপ্তি। হঠাৎ করে সে পুরুষের কথা মাথায় আসে। সুদর্শন পুরুষের 2 চোখ যেন হৃদয়ে দাগ কেটে নিয়েছে। রুমানাটাকে ঘোর কাটে ওর। বলে, খাচ্ছি। উঠানে এসে চেঁচিয়ে ডাকে পিয়ন। সাইকেলের হর্ন কানে আসতে ছুটে যায় দীপ্তি। বলে, কিসের চিঠি এসেছে চাচা? মিনতি ম্যাডামের বাসা থেকে চিঠি এসেছে। ম্যাডামের বাসা থেকে চিঠি? চোখ চকচক করে ওঠে দীপ্তি। ঘুমটা টেনে এগিয়ে আসেন রুমানা। দীপ্তির মুখোমুখি হয়ে বলেন, কে পাঠালো চিঠি? মিনতি ম্যাডামের বাসা থেকে। চিঠি মানে দীপ্তি। পুরো চিঠিটা পড়ে যেন সে স্তব্ধ হয়ে যায়। 2 চোখে কানে সে জমে যায় পানি। কেঁদে ওঠে মেয়েটা। হঠাৎ করে দীপ্তির কান্নার কারণ বুঝতে পারে না রুমানা। ব্যগ্র হয়ে বলে, কি হয়েছে? মিনতি ম্যাডাম আর নেই আম্মা। ওনার সাথে সাথে তোমার দেওয়া স্বপ্নও শেষ হয়ে গেল। এখন তো স্কুল থেকে অনুদানও দিচ্ছে না আমায়। আমি কি করে তোমার স্বপ্ন পূরণ করব আম্মা? মাটি হাতে কান্না করে দীপ্তি। যেন সমস্ত সুখের মাঝে দুঃখগুলো গলায় এসে গেছে। রুমানার হাত ধরে ক্রন্দনরত অবস্থাতেই বলে, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পারলাম না আম্মা। আমি বড় অফিসার হতে পারলাম না আর। শান্ত হ আম্মা, কিচ্ছু হয়নি। আমি তোকে পড়াবো, তোকে অনেক বড় অফিসার বানাবো। এত টাকা পাবে কোথায় আম্মা? উত্তর করতে পারে না রুমানা। হু হু করে ওঠে তার মন। দীপ্তির মাথায় হাত বুলাতে বুলাতে চোখ বন্ধ করে। সন্ধ্যাবেলায় কুশল এসে হাজির। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে দীপ্তি। সারা দিন আজ কান্না করেছে। রুমানা বলে, শেষমেশ আমি হেরে গেলাম কুশল। ভেবেছিলাম মেয়েটাকে নিজের সামর্থ্য দিয়ে অফিসার করে তুলবো, গড়ে তুলবো শক্তভাবে। পারলাম না আমি। ওর জন্য সে সুযোগ ছিল, সেটাও শেষ হয়ে গেল। চিন্তা করছো কেন মামুনি? আমি তো অনেক আগেই বলেছি
দীপ্তির পড়াশোনার খরচ আমি দেই, কিন্তু তুমি কোনো কথাই শুনলে না। হেরে গেলাম আমি। ছেলের উপর ভরসা রাখো মামুনি। আমি যদি হই তোমার আমানত, তবে তোমার প্রতিও তো আমার কর্তব্য আছে, কি আছে না? কথা বলে না রুমানা। এবার আর উপায় নেই, কুশলে থেকে সাহায্য গ্রহণ করতেই হবে। রজনী দীর্ঘ হয়, সাথে গাঢ় হয় দীর্ঘশ্বাস। রুমানার মন কাঁদে। নিজের স্বপ্নগুলো দীপ্তির মাঝে দেখেছে সে। দীপ্তিকে গড়ে তোলার স্বপ্নে তো কাটালো প্রায় 2 বছর। দীপ্তির পাশে বসে আছে কুশল। মেয়েটার নাম শুনেছে বহুবার, তবে দেখেনি কখনো। অবশ্য কখনো আগ্রহ হয়নি। পরিকল্পনা ছিল একটাই, জমিদার আনন্দ পাঠানকে শেষ করে দেওয়া। প্রতিশোধের আগুনে তো বেড়ে উঠেছে ছেলেটা। গুনে গুনে 23 বছরে পা দিল আজ। গরম গরম পিঠে নিয়ে হাজির হয় রুমানা। কুশলের দিকে বাড়িয়ে বলে, এর থেকে বেশি আয়োজন করতে পারলাম না তোমার জন্য। সকালের খবরটা পুরো দিনটাকেই মাটি করে দিয়েছে। তোমার মেয়ে উঠে যাবে মামুনি। ঔষধি অজ্ঞান করে রেখেছি। সামনে তোর পরীক্ষা। ভাবছি পরীক্ষার পর পুরো সত্যিটা জানাবো ওকে। প্রচন্ড ভীতু প্রকৃতির। তবে জানিস কি হয়েছে? একটা ছোট্ট বাচ্চা মেয়েকে ধরে নিয়ে এসেছিল মন্টু। সেটা দেখতে পেয়ে ওর মাথা ফাটিয়ে দিয়েছে। সে কি কথা? তাহলে ভীতু কি করে হলো? ভীতুই বটে। আসলে আমি তো কখনো মায়ের মতো ভালোবাসিনি ওকে, কিংবা ওর আব্বার আদরটুকুও পাইনি। যেদিন ওর আব্বা ওর বিয়ে ঠিক করলো, সেদিন যেন আমি ওর মাঝে আমাকে দেখতে পেয়েছিলাম। যদিও আমাদের প্রেক্ষাপট ভিন্ন, তবে খুব মায়া ধরেছিল। তাই তো সমস্ত কিছু ভুলে ওকে নিজের করে নিয়েছে। যদিও এটা কিছুটা স্বার্থপরতাই বটে, তবে সত্যি আমি ওকে ভালোবাসি। রুমানার কথায় হাসি কুশল। পিঠেমুখি দিয়ে বলে, তোমার হাতের রান্না বরাবরই ভালো, আর পিঠে তো লাজবাব। কৃতার্থ হলাম জনাব। দুজনেই হেসে উঠে। রুমানার সাথে খোশ গল্প করে কুশল, সাথে আর চোখে তাকায় দীপ্তির দিকে। কেন যেন প্রচন্ড আকর্ষণ পাচ্ছে। এই আকর্ষণকে কি নামে ডাকবে কুশল? কয়েকদিন পরে দীপ্তির পরীক্ষা। আজকাল স্কুল থেকে প্রচন্ড চাপ দেওয়া হচ্ছে। সাধারণত অজপাড়া গ্রামকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই তো শিক্ষা প্রতিষ্ঠান করা। দীপ্তিও যেন পড়াশোনাকে আগলে ধরেছে। যদিও কিছুদিনের জন্য ভেঙে পড়েছিল, তবে এখন মোটামুটি পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে মেয়েটি। পড়াশোনা নিয়ে এতটা ব্যস্ত সময় কখনো কাটেনি ওর। অবশ্য রুমানার একদিকে বেশ সুবিধাই হয়েছে। পরীক্ষার কেন্দ্র এই এলাকাতেই। কৌশলের সাথে পরামর্শ করা যাবে খুব সহজেই। খুব দ্রুত এগিয়ে আসছে জমিদারের মৃত্যুদিন। পৈশাচে খাসে রুমানা। ব্যাগ গুছিয়ে স্কুলে যায় দীপ্তি। পুরো পড়া কমপ্লিট হয়নি এখনো। বই নিয়ে পড়তে পড়তে হেঁটে যায় দীপ্তি। এমনিতেই মাতব্বরের চাপে স্কুলে বেশ ভেজাল যাচ্ছে ওর। তাছাড়া স্কুলে কার সাথে ভালো সম্পর্ক নেই। নেই বললে অবশ্য ভুল হবে, দীপ্তিকে কেউ দেখতেই পারে না। এর দুটি কারণ, অধিক সুন্দরী ও পড়াশোনায় মেধাবী। হঠাৎ কারো গায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায় দীপ্তি। তেলে বেগুনে জ্বলে ওঠে, বলে, আশ্চর্য! দুঃখিত। বই উঠে কণ্ঠধারী উক্ত মানবের দিকে নেত্রপলক মেলে তাকায় দীপ্তি। প্রেমিক পুরুষকে দেখতে পেয়ে চোখ যেন থমকে যায়। এই তো চিত্রে সেই পুরুষ। আদৌ কি এটা বাস্তব? হ্যালো। হকচকে উঠে দীপ্তি। দুটো ঢোক গিলে সরু চোখে তাকায়। কুশলের থেকে যেন চোখ সরেই না। হেসে হাত বেড়ে দেয় কুশল, বলে, আমি কুশল, তুমি? তৎক্ষণাৎ উত্তর পায় না দীপ্তি। হঠাৎ করে দীপ্তির হাত ধরে কুশল। আকাশে বিদ্যুৎ চমকানোর মতোই চমকে যায় দীপ্তি। কুশলের হাসি মাখা মুখের সাথে প্রগাঢ় দৃষ্টিতে লজ্জা পায় সে। মাথা নুয়ে ফেলে। অবাক হয় কুশল, বলে, তোমার নাম? দীপ্তি। ওয়াও, স্কুলে যাচ্ছিলে? হ্যাঁ। দুষ্টু বুদ্ধি চাপে কুশলের মাথায়। কিছুটা এগিয়ে সে দীপ্তির কাছে। দুই বিনুনিতে আচমকা টান মেরে চলে যায়। প্রচন্ড অবাক হয়ে তাকায় দীপ্তি। একটু আগের ঘটনার সাথে কখনোই পরিচিত নয় সে। কেন যেন রাগ হয়। প্রিয় পুরুষকে গালি দিতেও ভুল হয় না ওর। তারপরে এগিয়ে যায় নিজ পথে। মাঝপথে এসে থমকে যায় দীপ্তির পা। হঠাৎই মনে হয় কুশল কি বাস্তব নাকি ভ্রম। সমস্ত কিছু ফেলে ছুটে আসে দীপ্তি। কুশলের সাথে যেখানে দেখা হয়েছিল ঠিক সেখানেই আসে। তবে কাউকে দেখতে পায় না। দু চোখ ঘুরপাক খায় বারবার। মন থেকে চায় সে সুদর্শন পুরুষটি আবার তার সামনে আসুক, আর সে দু নয়নে দেখুক তার প্রেমিক পুরুষকে। তবে সেই ইচ্ছে যে পূরণ হয় না। থমথমে মুখে এগিয়ে যায় দীপ্তি। প্রশ্ন একটাই, কুশল নামের কেউ কি আছে নাকি নেই? স্কুলের বেল পড়ে গেছে, সেজন্য কান ধরে দাঁড় করানো হয় দীপ্তিকে। এই প্রথম কান ধরতে হলো তাকে। তবে তাতে যেন কোনো রকম বিরক্ত নেই ওর মুখে। সে মত্ত তার প্রেমিক পুরুষকে নিয়ে। প্রিয় মানুষটি আদৌ কি এসেছিল তার কাছে? জমিদার মহল থেকে কি করে বা আসবে ছেলেটা? উত্তর খুঁজে পায় না দীপ্তি। স্যারের ব্যথা খাতে ধ্যান ফিরে মেয়েটার। ডান হাতের কবজিতে হাত বুলাতে বুলাতে বলে, জি স্যার। একেই তো লেট করে এসেছো, এখন এত বার ডাকলাম কোনো উত্তর নেই। এটা কি রকম মশকরা হচ্ছে? সরি স্যার। নেহাতই তুমি নাম করা স্টুডেন্ট, না হলে তোমাকে আমার ক্লাসে অ্যালাউ করতাম না। যাও সিটে গিয়ে বসো। সম্মতি পেয়ে ছুটে যায় দীপ্তি। ক্লাসের অধিক সংখ্যক মেয়ে ওকে নিয়ে হাসাহাসি শুরু করেছে। সেসবে পাত্তা দেয় না ও। ক্লাস শেষে বেরিয়ে আসে। সন্ধ্যার পূর্বে বাড়ি যেতে হবে। ক্লাস শেষে ফের ক্লাস করা যেন বাঁচামরা এক করে দিয়েছে। দুখানা তলোয়ার নিয়ে হাজির হয়েছে কুশল। বেশ যত্নে তৈরি করেছে এসব। অবশ্য এটা তার পিতার তৈরি তলোয়ার। তবে আফসোস একটাই, এই তলোয়ারের ব্যবহার ঘটেনি। নিজেকে রক্ষা করতে এই তলোয়ার কোনো রকম সাহায্য করেনি, বরং দুষ্কৃতীর হাতে প্রাণ দিতে হয়েছে। পিতার প্রিয় তলোয়ারে হাত বুলায় কুশল। ধারালো অস্ত্র স্পর্শ করায় কুশলের হাতের কিছু অংশ কেটে যায়। অর্থাৎ রক্ত বের হয় না, তবে উপর অংশ কেটে যায়। একটু একটু জ্বালা অনুভব হয়। তবে সে জ্বালা এক যুগের জমিয়ে রাখা জ্বালার কাছে কিছুই নয়।
খাবারটা খেয়ে নাও। খাইয়ে দাও মামুনি। আমার অনেক কাজ আছে বাবা। তাহলে পরে খাইয়ে দাও। অদ্ভুত তুমি, এখনো ছোটবেলার মতো করছো। আগের মতোই তেজি আর এক কথার মানুষ। বিগলিত হাসি কুশল। রুমানার হাতে খাবার খায়। ছোট থেকে অভ্যাস রুমানার হাতে খাবার খাও, যদিও এক যুগ ধরে সে অভ্যাস হয়ে গেছে পরিত্যক্ত। খাবার চিবোতে চিবোতে কুশল বলে, তোমার মেয়েটা আসলেই ভীতু। কি করে বুঝলে? আজ দেখা হয়েছিল, তবে জানো সে আমার উপর কিছুটা রেগেও গেছে। কেন? বিনুনি ধরে টান দিয়েছিলাম যে। কুশলের কথা হাসে রুমানা। খাবার খাওয়ানো শেষে বলে, মেয়েটার পরীক্ষা শুরু হতে আর কয়েকদিন মাত্র। হুম, মাঝেই পূর্ণিমা, সেদিনই আমরা কাজ খতম করব। তুমি যা বলবে। তবে জানো তোমার মেয়েটা আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আরে তুমি আবার দীপ্তিকে নিয়ে পড়লে যে। আসলে হয়েছে কি, তোমার মেয়েকে দেখে ছোটখাটো হার্ট ব্রেক হয়ে গেছে। তৎক্ষণাৎ বুঝতে পারে না রুমানা। যখন বুঝতে পারে ঠিক তখনই কানে ভেসে আসে দীপ্তির কণ্ঠ। লুকিয়ে পড়ে কুশল। কথার প্যাচে দীপ্তির আসার কথা ভুলে গিয়েছিল দুজনে। দীপ্তি বলে, এমন কেন দেখাচ্ছে তোমায়? হাতে পানি বা কেন আম্মা? আসলে হয়েছে কি, খাবার খাচ্ছিলাম। শরীর খারাপ হয়েছে তোমার? না না, আমি ঠিক আছি, তুই হাত মুখ ধুয়ে বস। রুমানার আচরণ সুবিধার নয়, কিছুটা পালিয়ে বাঁচার মতোই। ক্লাসের কথা মনে হতেই বইয়ের উপর ঝাঁপিয়ে পড়ে দীপ্তি। মনে মনে মনস্থির করে আজকে সমস্ত পড়া শেষ করেই উঠবে। মিষ্টি এক শব্দ কানে আসতেই পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এত সুন্দর মিষ্টি সুর কখনো শোনা হয়নি। গিটারের শব্দ যেন বুকে তীর গেঁথে দেওয়ার মতোই। সুরের উৎপত্তি খুঁজতে খুঁজতে বাগানে চলে আসে ও। বিশাল বাগান জুড়ে বড় বড় গাছ, সাথে রয়েছে জঙ্গলে এক বিশাল স্তর। পোকামাকড় সবকিছু ভুলে ছুটে যায় দীপ্তি, তবে মূল উৎপত্তি খুঁজে পায় না। হঠাৎ করেই হ্যাচকা টানে দুপা পিছিয়ে যায় দীপ্তি। একদম কুশলের বুকে গিয়ে ঠেকে ও পিঠ। ভয়ার্ত কণ্ঠে বলে, কে? আমি কুশল। সুদর্শন পুরুষ আপনি। মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিত শব্দ উচ্চারণ করে ফেলে মেয়েটা। কিছুটা নুয়ে যায়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, সুদর্শন পুরুষ, বাহ বেশ ভালো তো। তোমার নাম কি দিব বলো? আমি না মানে? তুতলে যায় দীপ্তি। মেয়েটার অস্বস্তি বেশ উপভোগ করছে ছেলেটা। দাঁত কামড়ে হাসে সে। দীপ্তির হাত ছেড়ে দিয়ে কিছুটা কাছে চলে আসে। ভারী নিঃশ্বাস বুকে সে বিধে। ঝমঝম শব্দ কানে লাগে। ভ্রু কুচকে ফেলে দীপ্তি। হাসে কুশল। নিচু হয়ে দীপ্তির পা স্পর্শ করে। বজ্র স্ফোরিত হলে যেমন ঝটকা লাগে, তদ্রূপ ঝটকা লাগে দীপ্তি। বিস্ময় নিয়ে বলে, কি করছেন কি? হুশ, কথা নয়। পায়ে বেশ যত্ন নিয়ে পায়েল পরিয়ে দেয় কুশল। সাথে চুমু খায় দীপ্তির পায়ে। কুশলের উষ্ণ ঠোঁটের স্পর্শে লজ্জা পায় মেয়েটা। সব কেমন অদ্ভুত লাগে। এই অনুভূতি অপরিচিত, বড্ড অপরিচিত। বেমানান অনুভূতির সাথে না পেরে উঠে চোখ বন্ধ করে নেয়। তৎক্ষণাৎ তাকে ফাঁকি দিয়ে ফের চলে যায় কুশল। গভীর ঘুমে আচ্ছন্ন দীপ্তি ও রুমানা। ঠিক তখনই কানে আসে কিছু মানুষের পায়ের শব্দ। সজাগ হয়ে যান রুমানা। মাথায় ঘুমটা টেনে দিয়ে হাতে লাঠি নিয়ে বের হয়ে। এই অসময়ে কুশল তো আসবে না, তাহলে কি কোনো দুর্বৃত্ত? কে সে দুর্বৃত্ত? বুকের মধ্যে চাপা ভয় কাজ করে। আলমারি থেকে তলোয়ার বের করে সে। বহুদিন পর তলোয়ার স্পর্শ করেছেন তিনি। ধীর পায়ে দরজার কাছে এসে দাঁড়ায়। অনেকগুলো পায়ের শব্দ কানে আসে। সতর্ক হন তিনি। এক পলক দেখে দীপ্তিকে। এভাবে থাকলে দীপ্তির ঘুম ভেঙে যাবে। ঘরের পেছনের দরজা দিয়ে বের হয় রুমানা। উঠানের পাশে এসে শব্দ করে। কয়েকজন লোক সেদিকে লক্ষ্য করে। সাথে সাথে অনেকগুলো টর্চ লাইট জ্বলে ওঠে। রুমানার চোখে মুখে আতঙ্ক। নিজের জন্য নয়, বরং মেয়ের জন্য। যখন পাশ থেকে জমিদার আনন্দকে দেখতে পায়, তৎক্ষণাৎ মাথা ফাঁকা হয়ে যায়। জমিদার আনন্দর একমাত্র লক্ষ্য সে। তবু দীপ্তির জন্য ভয় হয়। এখানে থাকলে নিশ্চিত দীপ্তির ক্ষতি হয়ে যাবে। কুশলকে জানাতে হবে সব। উঠান থেকে ছুটে বেরিয়ে যায় রুমানা। গ্রামের শেষ মাথাতেই কুশলের বর্তমান স্থল। সেই দিকে ছুটেন রুমানা। যেমনভাবে ছুটেছিল এক যুগ পূর্বে। তবে সেদিন নিজেকে রক্ষা করে নেয় রুমানা। আজ পারে না। কুশলের বাসার কাছে আসতেই ধরা পড়ে যায়। নুড়ি পাথর ছুড়ে মারে কুশলের বাসাতে। চেঁচিয়ে বলে, আমার দীপ্তিকে আমানত হিসেবে দিলাম তোমায়, ওকে দেখে রেখো। আর কথা বলতে পারে না রুমানা। তার পূর্বে বেঁধে ফেলা হয় ওনাকে। নিয়ে যাওয়া হয় নতুন রঙ্গমহলে। পুরনো রঙ্গমহলটা পুড়িয়ে দিয়েছেন রুমানা। দু চোখ ফেটে অশ্রু গড়ায়। 12 বছর আগের মতো আজও ভয় হয়, তবে নিজের জন্য নয়, দীপ্তির জন্য। জমিদার আনন্দ পাঠান তার হিংস্র চাহানিতে দেখে রুমানাকে। গা গুলিয়ে আসে ওনার। আনন্দ বলে, কোথায় যাবে মালিনী? এক যুগ ধরে এত কাছে ছিলে তুমি, আর আমি তোমায় পুরো পৃথিবী খুঁজে বেরিয়েছি। কথা বলতে পারে না রুমানা, কারণ তার মুখ বাঁধা। ইশারায় বাঁধন খুলে দিতে বলে। মুখের বাঁধন খুলে দিতে একদলা থুতু ছিটিয়ে দেয় রুমানা। আজ যেন সমস্ত ভয়কে হার মানিয়ে ছাড়বে। ক্রমশ হয়ে উঠেছে প্রাণহন্ত্রী। আনন্দের পৈশাচিক হাসি যেন পুরো রঙ্গমহলকে মোহিত করে। বলে, তোমাকে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীকে এলোমেলো করে দিব রোমানা সুন্দরী। নামের পরিবর্তন ঘটিয়েছো তুমি। আমার রংমহলের নতুন ও প্রথম সদস্য তুমি। তোর ইচ্ছে পূরণ হবে না জানোয়ার। তা ছিল হাসে আনন্দ। ধীর পায়ে এগিয়ে আসে। মনে মনে দোয়া পাঠ করে রুমানা। চেঁচিয়ে বলে, সতী নারীর সম্মানকে রক্ষা করার জন্য করা আত্মহত্যা যদি হয় পাপ, তবে সেই পাপ আমি গ্রহণ করলাম। কিছু বুঝে ওঠার পূর্বেই নিজের গলায় ছড়িয়ে বসে দেয় রুমানা। চোখে মুখে অস্পষ্ট হাসি। নিজ সম্মান রক্ষার্থে বেছে নিল আত্মহত্যা। যা নিজ চোখে দেখলো কুশল আর দীপ্তি। মাত্র এসেছে তারা। কয়েক মুহূর্তের মধ্যে হারিয়ে গেল রুমানা। দীপ্তি যেন নিজের মাঝে নেই। সে জ্ঞান হারায়।
দীপ্তিকে কোলে তুলে নেয় কুশল। সিক্ত নয়নে চলে আসে বড় সড়কে। এখানে থাকা সম্ভব নয় আর। চিৎকার করে কুশল, বলে, হে আল্লাহ, কি পাপ ছিল আমাদের? কেন আমার মামুনিকে বেছে নিতে হলো আত্মহত্যা? কেন শাস্তি দিতে পারলাম না নর পশুটাকে? কেন পারলাম না একটু আগে পৌঁছাতে? দীপ্তিকে নিয়ে রাস্তায় বসে পড়ে কুশল। চিৎকার করে কাঁদে। এক যুগ পূর্বে কুশলকে আমানত হিসেবে পেয়েছিল রুমানা। আজ সেই রুমানা দীপ্তিকে আমানত হিসেবে দিয়ে গেল। অদ্ভুত লীলা খেলা চলছে। এই জীবন ব্যর্থ। নারীর সম্মান বাঁচানোর জন্য আত্মহত্যা গ্রহণ করলো রুমানা। আকাশের দিক মুখ করে তাকায় কুশল। ক্রন্দনরত অবস্থায় চিৎকার করে বলে, আত্মহত্যা যদি হয় পাপ, তবে এমন আত্মহত্যা হোক বহুবার। কেটে গেছে 7টি বছর। দীপ্তি আজ 23 বছরের পূর্ণ যুবতী। দেখতে আগের থেকেও বেশি সুন্দর হয়েছে। চোখে কাজল টানে মনে হয় স্বচ্ছ কোনো দিঘির জল। পড়াশোনা করে আজ নিজেকে দাঁড় করেছে উঁচু স্থানে। কিছুদিন পূর্বে পুলিশ অফিসার হওয়ার পরীক্ষা দিয়েছে সে। এখন রেজাল্টের অপেক্ষায়। প্রতিটা পদক্ষেপে ওকে সাহস দিয়েছে কুশল। ছেলেটা এখনো বিয়ে করেনি। বয়স 29 পেরিয়ে 30-এর ঘর ছায়াতে কড়া নাড়ছে। হোস্টেল থেকে আজই চলে যাবে দীপ্তি। উদ্দেশ্য কুশলের সাথে দেখা করা। পরীক্ষার চাপে বহুদিন হলো দেখা করা হয় না। ক্যাফের শেষ টেবিলে বসে আছে কুশল। চোখে মোটা ফ্রেমের চশমা। কিছুটা বিজ্ঞ দেখাতেই চশমাটা লাগিয়েছে সে। আজকাল সানগ্লাস ব্যবহার করছে না। কিছুটা বেমানানি লাগে ওর ভাবনাতে। বয়স তো কম হলো না। যদি মানুষের গড় বয়স 60 হয়ে থাকে, তাহলে জীবনের অর্ধেক বয়স পেরিয়েছে সে। ঘড়ির কাঁটা বলছে বিকেল 4:30 বা তার কাছাকাছি। কিছুটা আগে চলে এসেছে কুশল। দীপ্তির মিষ্টি দৃশ্যে দেখার জন্য মন আঁকুপাকু করছে কিনা। কতদিন হলো দেখা হয় না। এই ব্যস্ত সময়ে কয়েক ছবি এঁকেছে ছেলেটা। তার মাঝে অর্ধশত ছবি দীপ্তির। গ্রাম থেকে শহরে এসে মাসখানেক একই বাসায় ছিল দুজনে। তবে দীপ্তির আড়ষ্টতা কাটানোর জন্য একজন মহিলা সার্ভেন্ট রেখেছিল বটে। সেই মাসখানেক সময়টা ছিল কুশলের কাছে স্বপ্নের ন্যায়। দীপ্তির প্রতিটি পদক্ষেপ নয়ন ভরে দেখেছে ও। কখনো কখনো রং তুলিতে রূপ দিয়েছে। যার সবকিছুই দীপ্তির অজানা। জানবি বা কি করে? ও তো দীপ্তিকে জ্বলে ওঠার স্বপ্ন দেখেই সাহস দিয়ে গেছে। মাকে হারিয়ে মেয়েটা যেন নিঃসঙ্গ ছিল। আপন বলতে কুশলী একজন। অদ্ভুত হলেও সত্য। দীপ্তির মাঝে নিজের প্রতিচ্ছবি দেখে কুশল। যখন হত্যা করা হয়েছিল তার পরিবারকে, দীর্ঘশ্বাসে ভরেছে পরিবেশ। জীর্ণ হয়ে নিতিয়ে পড়ে সখানে অর্কিড। রোমানার মৃত্যুর পর প্রথমবার অর্কিড দেখে এসেছিল দীপ্তি। সদরের অজানা সবকিছু দেখে বিস্মিত হয়েছিল। কখনো কখনো প্রচন্ড কেঁদেছে। কথা ছিল সমস্ত কিছু মায়ের হাত ধরে দেখবে। কিন্তু সে স্বপ্ন পূরণ হয়নি যে। ক্যাফের দরজা ঠেলে আসে দীপ্তি। কাঁধের ব্যাগটা আরেকটু টেনে নিয়ে চোখ বুলায়। পরিশেষে পরিলক্ষিত হয় কাঙ্ক্ষিত ব্যক্তি। আনমনে হেসে ওঠে। অধিক পরিমাণে বিস্মিত হয়ে টেবিলে ধাক্কা খায়। হাঁটুতে কিছুটা ব্যথাও পায়, তবে পাত্তা না দিয়ে এগিয়ে যায়। বলে, কেমন আছেন? এসে গেছো? আরে বসো। চেয়ার টেনে বসে দীপ্তি। কোনো দিকে না তাকিয়ে মেনু কার্ডে ব্যস্ত হলো কুশল। বেশ খুঁজে দুটো হট চকলেট অর্ডার করে। দীপ্তি বলে, কখনো আমার দিকে মেনু কার্ড বাড়িয়ে দেন না কেন বলেন তো? কারণ তুমি কখনোই চুজ করতে পারো না। প্রথম দিনের কথা মনে নেই? অনেক খোঁজ করার পর আমাকে মেনু কার্ড দিয়েছিলে চুজ করার জন্য। সেটা তো প্রথম দিন বলে। ভদ্রতার খাতিরে। কিছুটা তেমনই। ঝমঝমে হাসে কুশল। ওয়েটার এসে আবারও কার্ড দিয়ে যায়। মুখ ফিরিয়ে দীপ্তি বলে, লাগবে না। সে কি রাগ করলে বুঝি? একদমই নয়। আচ্ছা, বাদ দাও। এখন বলো কি অবস্থা? এক্সামের আগে সাফ সাফ বলে দিয়েছিলে দেখা করবে না। তা কেমন হলো এক্সাম? আল্লাহ তাআলার রহমতে বেশ ভালো। গ্রেট। কথার মাঝে ওয়েটার হট চকলেট সার্ভ করে দেয়। দুজনের মাঝে বেশ কিছুক্ষণ আলাপ চলে। কথার এক পর্যায়ে দীপ্তি বলে, বিয়েটা করলেন না যে? বয়স তো কম হলো না। বিয়ে? চেয়ারে পিঠ ঠেকিয়ে বসে কুশল। বোতল ঘোরাতে ঘোরাতে বলে, এপিজে আব্দুল কালাম স্যারের সেই কথাটা মনে নেই? কোন কথা? বিয়ের সময় কোথায় পেলাম? কুশলের কথায় ফিক করে হাসে দীপ্তি। বড্ড রসিকতা করতে জানে ছেলেটা। দীপ্তি আর কিছু বলে না। নীরবতা ঠেলে কুশলী বলে, তোমার জন্য পাত্র দেখব। বিয়ের সময় কোথায়? আমার কথা আমাকেই ফেরত দিলে? পুরোটা নয়, কিছুটা। আবারও হাসির রোল পড়ে যায়। দুজনের মাঝে বেশ বড়সড় খুশগল্প চলে। সন্ধ্যার আজান পড়তেই দুজনেই সচকিত হয়। পাশের মসজিদ থেকে নামাজ পড়ে আসে কুশল। দীপ্তির চোখ মুখ ধীরে ধীরে ভারী হয়। এখনো মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারেনি সে। দিব্যি আরামে আছে জমিদার আনন্দ। এখনো তার রঙ্গমহলে নারীদের পথ চলা। কেউ ইচ্ছে করে আসে, কেউ বা উপায় না পেয়ে, আবার কাউকে ধরে বেঁধে। সরকারের কাছে বেশ কয়েকবার রিপোর্ট করা হয়েছে, তবে উপরমহল অব্দি সে রিপোর্ট পৌঁছায়নি। তার আগেই সমাজের মুখ বন্ধ করে দিয়েছে। আসলে দেশে জানোয়ারের অভাব নেই, তবে অভাব আছে কিছু ভদ্র মানুষের। পাশাপাশি হেঁটে চলেছে দীপ্তি ও কুশল। বেশ কিছুক্ষণ ধরে দীপ্তি চঞ্চলতা দেখে চলেছে কুশল। মুখ টিপে হাসে ছেলেটা। বেশ ভালোই লাগছে। আবার কোথাও একটা যন্ত্রণা হচ্ছে। নিজেকে দমিয়ে রাখতে ব্যর্থ হয় দীপ্তি। উদ্বিগ্ন হয়ে কাতর কণ্ঠে বলে, এখন তো আমি জানতে পারবো সবটা। কিসের কথা বলছো তুমি? হেয়ালি করবেন না কুশল। আমি এখনো ধোঁয়াশার মাঝে আছি। আপনি কেন আমাকে আলো দেখাচ্ছেন না? তুমি ছোট। আমি এখন 23 বছরের টকবগে নারী, আর আমাকে ছোট বলে আখ্যা দিচ্ছেন? দীপ্তির কথা মুচকে হাসে কুশল। মেয়েটাকে এবার খোলসা করে দেওয়া প্রয়োজন, না হলে সত্যিই দেরি হয়ে যাবে। দীপ্তি চঞ্চল চোখে দৃষ্টি দিয়ে কুশল বলে, গ্রামের পথে যাওয়া যাক। কথা বলে না দীপ্তি। কুশলের পিছু পিছু হাঁটে। জোনাকি পোকার হাট বসেছে যেন। ঝোপঝাড় থেকে ঝিঝি পোকার ঝাঁচালো কণ্ঠ কানে আসে, যার ফলে কান বন্ধ হবার উপক্রম।
তবুও যেন পুরনো অতীত না জানা অব্দি স্বস্তি নেই দীপ্তির। গ্রামের পথে এসে কুশলে হাত ধরে ফেলে ব্যগ্র হয়ে বলে, এবার বলুন। সামনেই পুকুর ঘাট আছে, চলো ওই দিকে যাওয়া যাক। গোটা গোটা পা ফেলে এগিয়ে যায় দীপ্তি। কুশল যেন কিছুটা থমকে যায়। দীপ্তির উদ্বেগ চঞ্চলতা সবকিছু যেন কি বাধা প্রদান করে। তবুও বিবেকের কাছে হেরে গিয়ে বলে, আজ থেকে ১৯ বছর পূর্বে আধুনিক যুগের দিকে আগালে ও জমিদারটা তখনও রয়ে গেছে। কিছু স্থানে জমিদাররা সসম্মানে সেই উপাধি বহন করে চলেছে। আমরাও তেমনি। আমার বাবা ছিলেন জমিদার কলিম সরকার। পূর্বপুরুষ থেকেই পাঠানদের সাথে আমাদের বিরোধ চলে এসেছে, তবে কখনোই তা হানাহানির রূপ ধারণ করেনি। চলছিল সব ঠিকঠাক, কিন্তু পাঠান বংশে আনন্দ পাঠান জমিদারিত্ব লাভ করে শুরু করে পরিকল্পনা, যা ছিল আমাদের ধারণার অতীত। কারণ ততদিনে আমাদের সাথে মোটামুটি সুসম্পর্ক গড়ে উঠেছিল। আমাকে চিত্রশিল্প রপ্ত করার জন্য পাঠানো হয় রাজধানী। মাঝে মাঝে গ্রামে আসা হতো, তবে সেই ভয়ঙ্কর দিনটাতে গ্রামে না আসলেও হয়তো হতো। মালিনী, যার আসল নাম দামিনী তথা রোমানা মামনিকে আমি ছোট থেকে খুব ভালোবাসি। মামনি হলো আমাদের মালি দাদার মেয়ে। ছোট থেকে তার হাত ধরেই আমার বেড়ে ওঠা। মামনির রূপ ছিল প্রখর, আর সেই রূপে চোখ যায় আনন্দ পাঠানের। তখন তিনি তৃতীয় বিয়ে করে নিয়েছেন। মামুনিকে পাওয়ার ইচ্ছে তাকে আরো উন্মাদ করে দেয়। মামুনি প্রস্তাব নাকচ করাতে রংমহলে তুলে নেবার পরিকল্পনা করে। আমার বাবার জন্য সেই পরিকল্পনা বিফল হয়। তৎক্ষণাৎ পরিকল্পনা করে আমার পুরো পরিবারকে নিজ হাতে হত্যা করেন আনন্দ পাঠান। আমার বাবা নিজেকে রক্ষা না করতে পারলেও আমাকে রক্ষা করেছিলেন। মারা যাওয়ার পূর্ব মুহূর্তে আমাকে পাঠিয়ে দেন রাজধানী, আর মামুনির কাছে আমানত রাখেন আমাকে। বিচার চাপানো হলে তা ফিরিয়ে দেওয়া হয়। এর কারণ, সরকার জমিদার বংশের উপর কোনো রকম শাস্তি আরোপ করতে পারবে না। আমার পরিবারের উপর হওয়া নির্যাতনের কোনো শাস্তি দেওয়া হলো না। এর আরেকটি কারণ হলো আমাদের শক্তি কমে এসেছে তখন। মামুনিকে ধরে নেওয়া হলো রংমহলে। মামুনি খুব চালাকির সাথে বেঁচে গিয়েছিল সেদিন। মালি দাদাকে সঙ্গে নিয়ে চলে আসে অন্য গ্রামে। সেখানে লুকিয়ে বাঁচে মাত্র কয়েক মাস। তারপরই শুরু হয় আশেপাশের খুবলে খাওয়া মানুষের অত্যাচার, মামুনির প্রতি বাজে দৃষ্টি, যার ফলে বাধ্য হয়ে মালি দাদু মামুনিকে তোমার বাবার সাথে বিয়ে দেন। আর সব থেকে বাজে খবর হলো, আমাকে দেখার জন্য দাদু যখন রাজধানী যাচ্ছিল তখনই ওই নরখাদক আনন্দ পাঠান দাদুকে হত্যা করেন। কারণ মামুনির খোঁজ তিনি দিবেন না বলে স্থির করেছিলেন। আনন্দ পাঠান পুরো পৃথিবী তছনছ করে খুঁজে মামুনিকে, কিন্তু নিজের এলাকায় খুঁজতেই ভুলে যান। ভেবেছিলেন নিজের জমিদারিত্বের মধ্যে লুকাবে না মামুনি, কিন্তু তার ভাবনার বিপরীতেই বুদ্ধির সাথে কাজ করেছিল মামুন। আমার সাথে প্রায় দেখা করতে যেত মামুনি। আনন্দ পাঠানকে শেষ করার পরিকল্পনা করেছিলাম, তবে সে পরিকল্পনা সফল হলো না। তার আগেই মামুনিকে চলে যেতে হলো। গলা ধরে যায় কুশলের। সে আর বলতে পারে না। দীপ্তির কান্না শব্দ কানে আসে, কি বলবে বুঝতে পারে না। এতদিন হয়ে যাওয়ার পরও নিজের প্রতিশোধ গ্রহণ করেনি কুশল। এর একটাই কারণ, রোমানার মতো নিজের প্রাণটা চলে গেলে দীপ্তির কি হবে? দীপ্তিকে প্রতিষ্ঠিত না করে কোনো মতেই নিজের প্রাণ চলে গেলে চলবে না। সেই কারণেই 7টি বছর চুপ ছিল কুশল। দীপ্তির কান্না থামানোর উপায় জানা নেই কুশলের। মেয়েটার রাগ উঠে যায়, চেঁচিয়ে বলে, এই অন্যায়ের প্রতিশোধ নিব আমি। ছাড়বো না এই নরপশুকে, ধ্বংস করব সমস্ত হিংস্রতাকে। আমার হিংস্রতা দেখাবো এবার। ওকে ধ্বংস করা এত সহজ নয় দীপ্তি। আমি জানি সহজ নয়। ওই নরপশুর হিংস্র থাবাকে ভেঙে দেওয়ার জন্য আমি হয়ে উঠবো হিংস্র। আমার হিংস্রতা দিয়ে নরপশুর হিংস্র থাবাকে ধ্বংস করব। আর এটাই হবে আমার প্রতিশোধ। আম্মার মতো আমিও হব। আমার আম্মা যেমন সাহসী আর প্রাণহন্তি, ঠিক তেমনি হব আমি। ওই আনন্দ পাঠানের মৃত্যু হবে আমার হাতে। দীপ্তির চিৎকার যেন পুরো গ্রামকে জানান দেয় আমি আসছি। কুশলের দৃষ্টি এতটাই স্থির যে দীপ্তি কিছু বলার মতো খুঁজে পায়। টকবকে মস্তিষ্ককে ঠান্ডা করার উপায় জানা নেই তার। কুশল বলে, নিজেকে তৈরি করতে পারবে তুমি? হ্যাঁ, আমি পারবো। তলোয়ার ব্যবহারের জন্য প্রস্তুতি নাও। তলোয়ার? হ্যাঁ, তলোয়ার। সেই তলোয়ার যেই তলোয়ারে আমার পরিবারকে ধ্বংস করেছে আনন্দ পাঠান। সেই তলোয়ারের আঘাতেই আনন্দ পাঠানের সমস্ত আনন্দ মাটির সাথে মিশিয়ে দিতে হবে। পারবে নিজেকে গড়ে তুলতে? হ্যাঁ, আমি পারবো। দীপ্তির জ্বলন্ত চোখের আগুনে কুশল যেন স্বস্তি পায়। মেয়েটাকে গড়ে তুলতে পারলে শান্তি মিলবে, স্বস্তিতে নিঃশ্বাস ত্যাগ করা যাবে। এই সুযোগ কখনোই ফেলে দিতে চায় না কুশল। এখনই সময় দীপ্তিকে পূর্ণভাবে গড়ে তোলার। দীপ্তিকে কয়েকবার ডাকার পরও ঘুম থেকে উঠল না দীপ্তি। প্রচন্ড ঘুমে যেন ওর চোখ জ্বালা করছে। পিটপিট করে তাকিয়ে আবারও ঘুমিয়ে যায়। কুশল এবার বিরক্তি হয়। মেয়েটা কি করে যে পুলিশ অফিসারের পরীক্ষা দিয়েছে কে জানে। নিশ্চয় ট্রেনাররা দীপ্তির মায়াময় মুখ দেখে আরামসে ছেড়ে দিয়েছে। কুশল হলে নির্ঘাত শূন্য দিত। দীপ্তির বাহু ধরে ডাকে কুশল। আর একটু ঘুমাই প্লিজ। একটু একটু করে অনেক দেরি হয়ে গেছে, এবার উঠো দীপ্তি। আর একটু প্লিজ প্লিজ প্লিজ। কুশল চলে যায়। দীপ্তি যেন হাত ছেড়ে বাঁচে। 2 মাস চোখের পাতা এক করতে পারেনি ঠিক মতো। আজ একটু ঘুমাবেই। যেই না চোখটা বুঝেছে ঠিক তখনই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি এসে ওকে ভিজিয়ে দেয়। ঘরের মধ্যে বর্ষা।
কিছুটা হুড়মুড়ে উঠে মেয়েটা। বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে কুশল। দীপ্তি বুঝে যায় কি হয়েছে। খুব রাগ হয়। কুশল সবসময় এমন কিছু করবে যা ধারণার বাইরে। প্রচন্ড কান্না পাচ্ছে ওর। দাঁতে দাঁত চেপে কুশল বলে, মাথায় এখনো 2 বিনুনি করা। প্রথম দিনের মতো বিনুনি টেনে দিব? চোখ মুখ শক্ত হয়ে যায়। পুরোনো কথা ভাবতেই গায়ে কাটা দেয়। সেদিন কি ব্যথাটা এনে পেয়েছিল দীপ্তির এখনো মনে আছে। ব্যথায় মাথা তুলতে পারেনি সেদিন। চেঁচিয়ে ওঠো। বালিশ নিয়ে কুশলের মুখে ছুড়ে বলে, একদম নয়, আপনার বাজে হাতের শক্তিতে আমার পেয়ারা চুলে 12টা বেজে যাবে। তাহলে ফ্রেশ হয়ে আসো, না হলে খারাপই হবে। ভগ্ন হৃদয় নিয়ে ঠুলো ঠুলো পায়ে এগিয়ে যায় ওয়াশরুমে। আয়নার কাছে দাঁড়িয়ে মুখে ব্রাশ পরে দেয়। কনকনে শীতের মাঝে ঠান্ডা পানি ছোঁয়া যেন সূচে রাখা চড়ো। একদমই ভিজে গেছে মেয়েটা। মৃদু কাঁপতে কাঁপতে ব্রাশ করেও। ড্রেস চেঞ্জ করে ঘরে আসতে চোখে পড়ে কুশলের দিকে। জগিং এর ড্রেস আপ পরে একদমই ফিটফাট। নিষ্পলক তাকিয়ে থাকে দীপ্তি। কুশল এখনো কতটা সুন্দর, সেই চিত্রের মতোই তেজি ভাব বিদ্যমান। তবে কেন যেন মনে হয় নিজের ভেতরে থাকা সত্তাটাকে লুকিয়ে রেখেছে। কেন এই পরিবর্তন? আমি জানি আমি সুন্দর, তবে এভাবে দেখার মতো এতটাও সুন্দর নই। কুশলের হঠাৎ এমন ধাঁচের কথায় গা শিউরে ওঠে। কিছুটা লজ্জাও পায়। তবে দীপ্তি তো দীপ্তি, কিছুতেই হার মানবে না। তাই ভেঙচি কেটে বলে, বুড়ো হয়ে গেলে মানুষের মাথায় বুদ্ধি থাকে না, সেটারই বড়সড় প্রমাণ দিলেন। আমি বুড়ো হয়ে গেছি? আলবাত হয়েছেন। 30-এর কোঠাতে বয়স যাওয়া মানেই তো মাঝবয়সী। মুখ ভার করে বলে ফেলে কুশল। হঠাৎই মাথায় টান অনুভব করে দীপ্তি। পরপর কয়েকটা থাপ্পড় মেরে কুশলকে দূরে সরায়। তেড়ে এসে বলে, আরেকবার বিনুনি টানলে একদম মেরে দেব। বুড়ির শক্তি কত জানা আছে আমার। চারপাশে চোখ বুলায় দীপ্তি। ভ্রু নাচিয়ে বলে, এখানে বুড়ি কোথায়? কেন তুমি? আমি? অবশ্যই তুমি। মেয়েরা 20তেই বুড়ি, আর তুমি তো এখন 23 বছরের কুটনি বুড়ি। ওই কুটনি বুড়ি মানে? আমার সাথে মশকরা হচ্ছে? আপনি বুড়ো, যেন তেন নয়, শয়তান বুড়ো। ঘড়ির কাঁটা বেজে ওঠে। 6টা বেজে গেছে। কুশল অনুভব করে যাওয়ার প্রয়োজন। দীপ্তির মাথায় চাটি দিয়ে চলে যায়। হাঁ হয়ে থাকে দীপ্তি। দরজার কাছে গিয়ে পেছন ফিরে কুশল বলে, জগিংয়ের ড্রেস আপ পরে চলে আসো, অনেকটা দেরি হয়ে গেছে। ছাড়বো না আমি, গুনে গুনে শোধ নিব। আমার সাথে ফাজলামো করার ফল কিন্তু খুব খারাপ। আর কতক্ষণ এই ফালতু দৌড় প্রতিযোগিতা করব আমরা? এটা ফালতু দৌড় নয়। যুদ্ধের সময় এই দৌড় কাজে লাগে, নিজেকে বাঁচাতে কিংবা প্রতিপক্ষকে আঘাত করতে। আমি আর পারছি না। দীপ্তির সাথে সাথে কুশলও থেমে যায়। হাঁটুতে 2 হাত রেখে লম্বা লম্বা শ্বাস নেয়। ট্রেনিং এর সময়ও এমন অত্যাচার করা হয়নি। কুশলকে পাষাণ বলেই মনে হয়। দীপ্তির দিকে ক্লোজ বাড়িয়ে দেয়। ঘাসের উপর বসে বলে, মাত্র 9 বছর বয়সে আমি তলোয়ার ব্যবহার করতে শিখি। ভারী তলোয়ারের সাহায্যে আঘাত করার মতো শক্তি তখনই অর্জন করি। এর কারণ একটাই, আমার বাবা। তিনি তার পূর্বপুরুষের মর্যাদা ধরে রাখতেই আমাকে এই তলোয়ার শিক্ষা দান করেন। এই আধুনিক যুগে এটার প্রয়োজন নেই, তবে জমিদারি বলতেও একটা কথা আছে। সেই বংশধর হওয়ার কারণে আমাকেও এই শিক্ষা গ্রহণ করতে হয়, তাও 9 বছর বয়সেই। ওয়াও, আপনার হাড়ে জোর আছে বেশ। মৃদু হাসে কুশল বলে, এখন ওঠো, আবার কি? তলোয়ার ব্যবহার শিখবে। প্রয়োজন কি? রিভলভার ব্যবহার জানি তো। এক্সট্রা অর্ডিনারি হওয়ার জন্য শিখতে হবে। আশ্চর্য, এই জমিদার বংশের নিয়ম কানুনের তো শেষ নেই। আমার বংশের একমাত্র সদস্য আমি, বাকি সবাই মৃত। কুশলের কথা মন খারাপ হয়। হঠাৎ করে রোমানার কথা মনে পড়ে। রন্ধে রন্ধে যেন শীতলতা নেমে আছে। ঘাস ধরে কেঁদে ওঠে। কুশল বলে, নিজেকে সামলাও, এভাবে দুর্বলতা প্রকাশ করে শত্রুকে শক্তিশালী করে দিও না। আমরা আমাকে বাঁচাতে পারলাম না। অনেক বছর কেটে গেছে দীপ্তি, মামুনি কোনো পাপ করেনি, ইজ্জত বাঁচাতে বেছে নিয়েছে আত্মহত্যা। কুশলের হঠাৎ এমন কাঠখড় হতে অবাকি হয় দীপ্তি। মানুষটা কোন ধাতুতে তৈরি? এমন অনুভূতিহীন কেন? নাকি বাইরেটা কোনো বিশেষ আদলে ঢাকা? চিরপরিচিত গ্রামে সে থমকে যায় কুশলের উদ্বিগ্ন হৃদয়। বাতাসের গতি বেড়ে যায় কয়েক গুণ। জমিদার বাড়ির আলোতে চকচকে 2খানা পাখি মেতে ওঠে প্রেম সুখে। কি সুন্দর কলরবে মুখরিত পরিবেশ। নিজের ছোটবেলার সমস্ত স্মৃতি যেন চোখে ভাসে। দুয়াখি পল্লব বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলে। এখন যাওয়া প্রয়োজন। দীপ্তিকে একা রেখেই চলে এসেছেও। জমিদার বাড়ির গতিপথ বড় কঠিন হয়ে আছে। নিজের প্রাণের ভয়ে থমকে আছেন আনন্দ পাঠান। ঠিক থমকে নয়, তবে ভয় আছে। মানুষের ঘাম ছাড়ানো টাকা লুটে নিলে ভয় তো হবেই। মাথায় হেলমেট লাগিয়ে বাইক নিয়ে চলে আসে শহরে। ঘরে সে দীপ্তির রুমে উকি দেয় ছেলেটা। এই সুন্দর মুখাশ্রী বারবার বিমোহিত করে ওকে। কোথাও একটা প্রেমের আভাস মিলে। সারা জনম তাকিয়ে থাকার বাসনা জাগে। তবে নিজের অনুভূতিকে ব্যক্ত করা যাবে না। এখন শুধু একটাই লক্ষ্য, প্রতিশোধ। নিজের জীবন বিপন্ন হয়েছে। দীপ্তিকে সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। তবে মেয়েটার গায়ে কোনো আঁচ আসতে দিবে না। এমনি পাহাড় গড়েছে ছেলেটা। নড়ে চড়ে উঠে দীপ্তি। তৎক্ষণাৎ ছড়ে যায় কুশল। দীপ্তির ঘুম ঘাড়ো হলে রুম থেকে বেরিয়ে যায়। আবারও নির্ঘুম রাত্রি কাটাবে ও। রং তুলি নিয়ে বসে। চিত্রে ফুটিয়ে তোলে মায়াময়ী দীপ্তির ঘুমন্ত মুখ। আহা, এ যেন জীবন্ত মানবী। কড়া রোদ্দুরে হেঁটে চলেছে। শীতকাল যেতে না যেতেই এমন গরমের তিক্ততায় যেন প্রাণ যায় যায়। কখন জিহ্বা বেরিয়ে গেছে বুঝতে পারেনি দীপ্তি। কিছুটা কার্টুনের মতো হেঁটে চলেছে মেয়েটা। ফিক করে হেসে ওঠে কুশল। যেই হাসি দেখে তেলে বেগুনে জ্বলে ওঠে দীপ্তি। নাকের পাটা ফুলিয়ে কাছে আসে। কুশলের হাসি যেন বন্ধ হবার নয়। পাশে স্তূপ করা বালু থেকে এক মুঠো বালি নিয়ে কুশলের গায়ে ছুড়ে দেয়। ছেলেটার মুখ তখন দেখার মতো।
তাতেই যেন গগন কাঁপানো হাসিতে মেতে উঠে দীপ্তি। কিছুটা রাগ হলেও প্রকাশ করে না কুশল। এই মিষ্টি হাসির শব্দ শুনতে বেশ ভালোই লাগছে। দীপ্তি দুই বেনুনি ধরে হাঁটা লাগায়, মাথা হাত দিয়ে চেঁচিয়ে বলে, ছাড়ুন, ব্যথা পাচ্ছি। সুদর্শন পুরুষের দেওয়া ব্যথাও সুখময় হয়। নিজেকে সুদর্শন বলতে লজ্জা করে না? মিথ্যে হলে লজ্জা করতো। আমি নিশ্চয়ই সুদর্শন পুরুষ, তুমি নিজেই বলেছিলে। চোখের ব্যামো ছিল আমার। ছাড়ুন এবার। এই দুই বেরুনির হেতু পাই না আমি, আশ্চর্য। শ্বাস ফেলে কুশল শার্ট ছেড়ে হাঁটা লাগায়। দীপ্তির রেজাল্ট দিবে আজ, কিছুটা ভয় কাজ করছে। যদিও পাস না করার চান্স নেই বললে চলে, তবে রেজাল্টের টেনশন তো টেনশনই হয়। মায়ের ইচ্ছে পূরণের জন্য পুরো পৃথিবী এলোমেলো করে দিবে দীপ্তি। রোমানের স্নেহময়ী হাতের স্পর্শ যেন এখনো গায়ে লেগে আছে, চোখ ভিজে যায়। সৎমা এত আপন হয় কি করে? কান্না বন্ধ করো দীপ্তি। বারংবার নিজের দুর্বলতা কেন টেনে ধরো? নিজের কাজের প্রতি বিশ্বাসী হও। মামুনি কি বলেছিল মনে আছে? দুদিকে মাথা কাত করে সম্মতি জানালো দীপ্তি। বলে, সৎ অফিসার হতে আর নিজের কাজের প্রতি বিশ্বাসী হতেও সর্বদা অটল থাকতে। তাহলে এমন কেন করছো? কথা বলে না দীপ্তি। কিছুটা অন্যমনস্ক হয় কুশল। দীপ্তিকে কাজের প্রতি অটল রাখতে হবে, কাজের প্রতি শ্রদ্ধা তৈরি করতে হবে। অফিস থেকে খবর আসে দীপ্তি সিলেক্ট হয়ে গেছে। চোখ দুটো কানায় কানায় পরিপূর্ণ হয়, মুখে হাত গুজে কেঁদে ওঠে। কুশল বারণ করে না আর, এটা খুশির কান্না। এই আবেগের সাথে জড়িয়ে আছে কিছু স্বপ্ন, কিছু ভালোবাসা। লেটার নিয়ে ছুটে আসি দীপ্তি। বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে কুশল। আচমকাই কুশলের বুকে ঝাঁপিয়ে পড়ে মেয়েটা। ক্রন্দনরত অবস্থাকে চিৎকার করে বলে, আমি পেরেছি, আমি পেরেছি আমার স্বপ্ন সফল করতে। চোখ ভিজে যায় কুশলের, বা হাতের তালুতে চোখ মুছে বলে, শপথ গ্রহণ করতে হবে, এবার যাও। মাথা ঝাঁকায় দীপ্তি। শপথ গ্রহণের জন্য দাঁড় করানো হয়। দীর্ঘশ্বাস লুকিয়ে বিপরীত পথে হাঁটা লাগায় কুশল। আকাশের দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে শপথ গ্রহণের সাথে সাথে আমার নিকট হতে দূরে চলে গেল মামুনি। ওর কাজ আর আমার কাজ ভিন্ন। আমি যে প্রাণহন্ত, আমাকে যে খুন করতেই হবে। আর তোমার মেয়ে হবে আমার বিপরীতে। ওর হাত থেকেই হাত করা পরবো আমি। তবে কিছুতেই ওর পোশাকে অসম্মান হতে দিব না। তোমার স্বপ্নকেও অসম্মান করব না। আমার জন্য দোয়া করো। দেখতে দেখতে কেটে যায় 3টে মাস। প্রতিনিয়ত নিজের কাজের প্রতি ফোকাস করে যাচ্ছে দীপ্তি। হাত চালানটাও বেশ ভালো হয়েছে। মোটামুটি সে এখন দক্ষ পুলিশ অফিসার। সমস্ত সাহায্যই করেছে কুশল। যদিও কুশল চিত্রশিল্পী, তবে তার এই কারুকার্যের বাহিরেও অস্ত্র শিক্ষা রয়েছে। বেশ ভালোই জানে সে। হয়তো আরো ভালো জানতে পারতো যদি না 11 বছর বয়সে নিজের পরিবারকে না হারাতো। বয়স 30 পেরিয়ে গেছে। নাস্তা টেবিলে বসে হুট করে প্রশ্ন ছুড়ে দীপ্তি। আমার অফিসের এক ম্যাম আপনাকে পছন্দ করেন। ওনার বয়স 27-এর কাছাকাছি। এই বয়সে বেশ ভালো সফলতা জমিয়েছে, দেখতেও খুব সুন্দরী। তো উনি আমাকে বললেন আমি যেন আপনাকে বিষয়টা জানাই। বিয়ে করবেন ওনাকে? হঠাৎ আমার বিয়ে নিয়ে পড়লে যে? ও মা, পারবো না, 30 পেরোলো যে। এখনো পেরোয়নি, আরো 6টা দিন বাকি। চোখের পলকে কেটে যাবে। এখন বলুন ম্যামকে কবে আসতে বলবো? বারণ করে দিও, আমি বিয়ে টিয়ে করতে চাই না। তাহলে আমাকে বিয়ে দিয়ে দিন। দীপ্তির কথাতে কাঁটা চামচ থমকে যায়। মেয়েটার দিকে কয়েক সেকেন্ড ভ্রুকুচকে তাকায়, পরক্ষণেই খাবারে মনোযোগ দেয়। ভারী অবাক হয় দীপ্তি। মাথাটা নিচু করে কুশলের দিকে উকি মারে। খাবার শেষ করে কুশল বলে, রেডি হও, বের হব। কোথায় যাব? গেলেই দেখতে পাবে। আর ম্যামের বিষয়টা? নট ইন্টারেস্ট। কুশল চলে যায়। চেয়ারে বসে পড়ে দীপ্তি। কয়েক সেকেন্ড পর গগন কাঁপিয়ে হাসে। কুশলকে আচ্ছা টাইট দেওয়া গেছে। অবশ্য এটাও সত্যি, কুশলের বয়স তো কম হলো না। গাড়ি চলছে, দীপ্তি ক্লান্ত। একটু পরপরই ক্লান্তময় নিঃশ্বাস ফেলছে। কুশলের হাব ভাব ঠিক নয়, না জানি কোন পচারোবাতে ফেলে দেয়। হঠাৎ করে এই গাড়ি থেমে যায়। কিছুটা অন্যমনস্ক থাকায় ঝুঁকে যায় দীপ্তি। কুশলের দিকে রাগে দৃষ্টি মেলে দেয়। সানগ্লাস পরে ছেলেটা। বহুদিন পর সানগ্লাস পরল। যতটা খারাপ লাগবে ভেবেছিল ততটা খারাপ লাগছে না, বরং অনেক সুন্দরই লাগছে। কিছুটা গুছিয়ে দীপ্তির দিকে তাকালো। হাঁ হয়ে তাকিয়েছে দীপ্তি। একটু কাশতেই দীপ্তির ধ্যান ফিরে। হঠাৎ করে ভীষণ লজ্জা লাগে। কুশল বলে, নামো। কেন? ক্যাফে যাব তাই। আগে বলবেন তো। এই আমি তো একটুও সাজগোজ করলাম না। তুমি এমনিই সুন্দর। সত্যি? হুম। ভাব বেড়ে যায় মেয়েটার। কে বলবে এ মেয়ে আইপিএস অফিসার। এখন অবশ্যও ভয় পায় না, তবে মেয়েলি স্বভাবের লজ্জাটা কখনোই যায় না। ক্যাফেতে আসতে চোখে পড়ে কুশলের বন্ধু ছোট ভাই সূর্যকে। দু চোখ মেলে তাকিয়েছে দীপ্তির দিকে। ছেলেটা যেমন সুন্দর তেমনই ব্যবহার। কুশলকে দেখেই উঠে দাঁড়ায়। সবাই একসাথে বসে কফি অর্ডার করে। গরম কফি কাপে চুমুক দিয়ে দীপ্তি। ঠিক তখনই কুশল বলে, দীপ্তি, ওকে তো চিনোই, আমার বন্ধুর ছোট ভাই সূর্য। তোমাকে পছন্দ করে ও, বিয়ের জন্য ওকে উপযুক্ত মনে হয়। তোমার মতামতটা বলো। গরম কফি লেগে ঠোঁটের কোণে ছ্যাঁকা লাগে। তার থেকে বেশি ছ্যাঁকা লাগে মনে। কুশলের দিকে রক্তিম চক্ষু দিয়ে তাকায়। সূর্য লজ্জায় মাথা নত করে আছে। ছেলেটার চুল ছিঁড়তে পারলে ভালো লাগতো। কুশলের প্রতি বিশাল রাগ জমেছে। সূর্যের সামনে প্রকাশ করতে চাচ্ছিল না, তবে পকেট থেকে রিং বের করতেই দীপ্তি চলে ওঠে। কুশলের সানগ্লাসটা হাতের সাহায্যে ভেঙে ফেলে। টেবিলে লাথি মেরে চলে যায়। আচমকা এমন করাতে সূর্য আর কুশল দুজনে অপ্রস্তুত হয়। ছুটে আসে কুশল। দীপ্তির বাহু চেপে ধরতে কেঁদে দেয় মেয়েটা। কুশলের মনে কোনো সন্দেহ নেই, তবে মেয়েটাকে নিজের অনুভূতি বলার কোনো উপায়ও নেই। দুটো ভিন্ন পৃথিবীর মানচিত্র এক করা সম্ভব নয়, কখনোই নয়। রাত 9টা বাজে। দীপ্তি অপেক্ষা করছে 12টা বাজার। কুশলকে জন্মদিনের শুভেচ্ছা জানাবে।
সেই সাথে জমিয়ে রাখা অনুভূতিটুকু বলে দিবে। কিছুটা ভয় হচ্ছে যদি কুশল না মেনে নেয়, তবে এভাবে টানাপোড়ানে রাখাও ঠিক নয়। কুশলের ঘর থেকে খচখচ শব্দ কানে আসতে দীপ্তির ভাবনাতে বিভ্রাট ঘটে। ওনা জড়িয়ে সে চলে কুশলের ঘরের দিকে, তবে কুশল তার আগেই বেরিয়ে যায়। দীপ্তি পিছু ডাকে, তবে সে ডাক কুশলের কর্ণপাত হয় না। সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। ভেতর থেকে কান্না আসতে চায় মেয়েটা। অজানা ভয়ে বুক কেঁপে ওঠে। তবে কি কুশল আর ভাবতে পারে না। নিজে স্কুটি নিয়ে পিছু করে। ঠান্ডা বাতাসে এলোমেলো হয় চুল। খোলা চুলগুলো মুখে এসে লাগে। চোখ দিয়ে পানি গড়ানোর কারণে কিছুটা চুল মুখে লেপটে আছে। তাতে যেন মেয়েটার কোনো খেয়ালই নেই। গ্রামের পথে যাচ্ছে কুশলের গাড়ি। এবার ভয় বেড়ে যায়। নিঘাত মহলে যাচ্ছে ছেলেটা। নিজের জীবনকে বিপন্ন করে একই করতে যাচ্ছে কুশল। স্কুটিতে হাত রেখে অন্য হাতে নাম্বার ডায়াল করে কল করে কুশলকে। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ খুব সুন্দর করে বলে দিচ্ছে, আপনি যে নাম্বারে কল করেছেন সেই নাম্বারটি এখন বন্ধ আছে। হিচকি তুলে কাঁদতে থাকে দীপ্তি। কুশলের গাড়ির গতি অনেক বেশি। দীপ্তি পারছে না আটকাতে। হঠাৎ করে অন্য রাস্তাতে গাড়ি ঘোরে কুশল। কিছুটা বিব্রত হয়ে পড়ে দীপ্তি। সাথে পিছে পড়ে যায়। চোখের আড়াল হয় কুশলের গাড়ি। দীর্ঘশ্বাস ফেলে কুশল। সময় এসেছে ধ্বংস করার। দীপ্তিকে সাথে না আনার একটাই কারণ দীপ্তির পেশা। যে পেশার মর্ম মানুষ করে না। অন্যায়কে প্রতিরোধ করা কাজ হলো অনৈতিক কাজ করে তারা। দীপ্তিকে সেই কাজে সামিল হতে দিবে না। যদিও কুশলের কাজ সম্পূর্ণ অনৈতিক নয়, তবে খুন তো খুনই হয়। প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে কুশল। গাড়ি থামায় রংমহলের কাছে। খবর এসেছে রংমহলে উৎসব হবে আজ। সকালে মদ্যপান করবে। তাই তো সেই সুযোগটা কাজে লাগাবে ছেলেটা। গাড়ি থেকে পোশাক চেঞ্জ করে প্রথমে মুখ ভর্তি আর্টিফিশিয়াল দাড়ি লাগিয়ে ভেতরে প্রবেশ করে। বাধা প্রদান করে দুটো লোক। পকেট থেকে টাকার বান্ডেল ছড়িয়ে দিতেই হুড়মুড়িয়ে লুফে নেয় দুজনে। বিদ্রোহ ভাষা ছেলেটা। এই দুই অমানুষের বেইমানির কারণে পুরো পরিবারকে হারিয়েছ। ভেতরে প্রবেশ করে এক পলক তাকায় পেছনে। এই দুজনের মৃত্যু নিশ্চিত। টাকার দিকে দুচোখ দিয়ে আছে দুই বেইমান। পেট থেকে ধারালো তরবারি বের করে একসঙ্গে মাথা নামিয়ে দেয় দুজনে। গলা থেকে তীরের মতো রক্ত ঝরে। দুটো দেহ মাটিতে দাপাতে দাপাতে একসময় নিস্তেজ হয়ে পড়ে। গানের আওয়াজের কারণে লোক দুটোর গোঙানি শুনতে পায় না কেউ। এদের স্বর্ণের প্রয়োজন মনে করে না কুশল, বরং কলপার থেকে তলোয়ার ধুয়ে পরিষ্কার করে নেয়। রংমহলে কিছু বাইজে নাচের দিকে তাকিয়ে আছে আনন্দ পাঠান। তার চোখ দুটো বিচরণ করছে নারী শরীরের স্পর্শকাতর স্থানে। গা গুলিয়ে আসে ছেলেটার। এদের পোশাক বলে দিচ্ছে পতিতাবৃত্তির সাথে জড়িত। রেডিওর মুখ তুলে ঘোলাটে চোখে এগিয়ে যায় আনন্দ। এক বাইজিকে হেঁচকা টানে কাছে টেনে নেয়। পর মুহূর্তে গাড়ি চুম্বনে লিপ্ত হয়। সাথে তার হিংস্র থাবা বিচরণ করে নারী শরীরে। দু চোখ ভিজে যায় কুশলে। এই হিংস্র থাবার থেকে বাঁচার জন্যই তো রুমানা আত্মহত্যাকে আপন করেছিল। মনে মনে পরিবার সকলকে স্মরণ করে ছেলেটা। চোখে ভেসে ওঠে এক একজনের মৃত্যু। তৎক্ষণাৎ শরীর কেঁপে ওঠে। চিৎকার করে বলে ওঠে, আনন্দ পাঠান। ঘুরে তাকায় আনন্দ। প্রথমে কুশলকে চিনতে পারে না সে। পর মুহূর্তে বলে, চিত্রশিল্পী যে, তোর জম। এ কি ভাষা ব্যবহার করছো? আমাকে ভুলে গেলি শয়তান? তোর পাপের সাক্ষী আমি। আমার পুরো পরিবারকে নিজ হাতে হত্যা করেছিস তুই। কিছুটা হকচকিয়ে যায় আনন্দ। চারপাশে চোখ বুলে বুঝতে পারে সবাই গভীর নেশাতে ডুবে আছে। নিজেকে বাঁচতে হবে। তলার তুলে নেয় আনন্দ। বেশ নাম ডাক আছে তার। লড়াই চালায় কুশলের সাথে। নেশাক্ত অবস্থাতেও কুশলের সাথে বেশ ভালো লড়াই চলে। তবে নেশাটা লেগে যাওয়াতে তোপের মুখে পড়তে হয়। হাত থেকে তরবারি পড়ে যায়। অনুনয় স্বরে বলে, আমাকে যেতে দাও, ক্ষমা করো আমায়। ক্ষমা করব তোকে? হ্যাঁ, আমার পুরো পরিবার, আমার মামনির ইজ্জত নষ্ট করতে চেয়েছিলি তুই। তোর জন্য আত্মহত্যা করেছে মামনি। আমার ছোট ভাইটাকেও রেহাই দিসনি জানোয়ার, তোর জাহান্নামেও ঠাঁই হবে না। শত বছরের পুরনো তলোয়ার দিয়ে আনন্দের মাথাটা আলাদা করে নেয় কুশল। দীপ্তির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে পারল না কুশলকে আটকাতে। বাইরে পুলিশ জমে গেছে। কেউ একজন খবর দিয়েছে তাদের। মেঝেতে বসে পড়ে দীপ্তি। চিৎকার করে সে। কুশল নির্লিপ্ত তাকিয়েছে আনন্দ পাঠানের দিকে। গলা থেকে এখনো রক্ত ঝরছে। গরম রক্তে পা ভিজে যায় ছেলেটা। বুকের ভেতর থেকে তৃপ্তির ঢেকুর তুলে দীপ্তির কাছে আসে। হাত বাড়িয়ে বলে, অ্যারেস্ট মি। আমি পারবো না। পারতে হবে তোমায়। ঠিক তখনই দেয়াল ঘড়িটা ঢং ঢং করে আওয়াজ তুলে। মৃদু হাসে কুশল। বলে, উইশ করবে না? কি করে পারলেন এমনটা করতে? কেন করলেন এমনটা? কথা ছিল একসঙ্গে প্রতিশোধ নিব। কেন করলেন এমন? উইশ করো দীপ্তি। করবো না উইশ। বেইমান আপনি। হাসে কুশল। পুলিশ তাদের কার্যক্রম করতে ব্যস্ত। কুশল বলে, মনে আছে পুলিশের পোশাক গায়ে দেওয়ার আগে কি শপথ করেছিলে? সেই শপথটাই তোমার আমার পথ আলাদা করেছে। তোমার উচিত আমাকে অ্যারেস্ট করা। নিজের পেশাকে সম্মান করলে অ্যারেস্ট করো আমায়। আমি সরকার বংশের শেষ জমিদার, সেরা প্রাণবন্তী মালিনীর আমানত কুশল সরকার স্বীয় হিংস্র থাবাতে শেষ করেছি এক শয়তানকে। অ্যারেস্ট মি দীপ্তি, অ্যারেস্ট মি। সরল বাংলায় আমি একজন প্রাণহন্ত তথা মার্ডারার। চোখ বন্ধ করে দীপ্তি নিজ হাতে অ্যারেস্ট করে কুশলকে। চোখ থেকে দু ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আজ নিজের পেশাও প্রিয় মানুষ দুটো মানচিত্র হয়ে ধরা দিয়েছেন। যেখানে অসহায় মেয়েটা। দীপ্তির হাতে স্পর্শে কেঁপে ওঠে কুশলের শরীর। সে মায়াবী স্পর্শ যেন ওকে পাগল করে দেয়। খুব ইচ্ছে হয় দীপ্তিকে জড়িয়ে ধরার। তবে সে নিরুপায়। কারণ আদালতে ফাঁসির আদেশ দেওয়া হবে। অবসান ঘটবে এই হিংস্র থাপার। ছোট্ট একটা চিরকুট আর একগুচ্ছ ফুল হাতে দাঁড়িয়ে আছে তৃপ্তি। দেখতে দেখতে 6টা বছর গত হয়ে গেল। জীবনে অর্ধেক সময় এসে ঠেকেছে। কুশলের ফাঁসির রায় কার্যকর হলো। তবে দীপ্তির সমস্ত কিছুকে তুচ্ছ করে দিন রাত ঘেটে প্রমাণ বের করেছে। জমিদার আনন্দ পাঠানের হিংস্রতার সমস্ত প্রমাণ পেলে কুশলের শাস্তি কমে হয় 6 বছর।
অবশ্য নিজেকে জমিদার বংশের শেষ জমিদার প্রমাণ করতে পারলে কুশলকে কোনো প্রকার শাস্তি দেওয়া হতো না। তবে জমিদার আনন্দ পাঠান খুব যত্নে সরকার বংশের অবসান ঘটিয়েছিল। বিশেষ অনুমোদনের মাধ্যমে কুশলের শাস্তি কমিয়ে আনে দীপ্তি। জেল থেকে বের হয় কুশল। দীপ্তি এখনো ঘোর লাগা চোখে তাকিয়ে থাকে। সুদর্শন পুরুষের রূপ কখনোই কমে না। কুশলকে এখনো রাজপুত্রই লাগছে। বুকের ভেতর ধিম ধিম আওয়াজ হয়। কাছে এসে দাঁড়ায় কুশল। অগোছালো চুলে হাত বুলিয়ে দেয় দীপ্তি। দীপ্তি বলে, শুভ জন্মদিন সুদর্শন পুরুষ। বিয়েটা করলে না দীপ্তি? ভালোবাসি একজনকে আর বিয়ে করব অন্যজনকে। মৃদু হাসে কুশল। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে বহুবার দীপ্তিকে বিয়ে করতে বলেছে সে। তবে দীপ্তি ছিল নাছোড়বান্দা। বহু চেষ্টা করে মাসখানেক আগে কুশলের শাস্তির অবসান ঘটিয়েছে সে। দীপ্তির হাত মুঠো বন্দি করে কুশল নিজের অনুভূতিকে আজ বাধা প্রদান করে না।